অ্যানসাইনারের গণিত কোর্সে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনই সবাইকে ওয়েলকাম করি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। লেকচারগুলো সিরিয়ালি একটার পর একটা করে আসবে, তাহলে বেশি উপকৃত হবে এটাই প্রত্যাশা। যদিও তোমরা এই কোর্সটাতে বেসিক্যালি কলেজ অ্যাডমিশন কোর্স, তো ম্যাথমেটিক্স কোর্স, অফকোর্স জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ মিলিয়ে একটা কোর্স। এই কোর্সটাতে তোমরা যারা আছো বেশিরভাগই খুবই ভালো। কারো কারো টার্গেট আছে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট সেকেন্ড, প্রথম 10-এর ভিতরে, প্রথম 100-এর ভিতরে থাকবো এরকম। আবার কারো কারো টার্গেট আছে আমি চান্স পাবো, ভর্তি হব এমন। সো কেউ কেউ অবশ্য আছে যারা একটু রিভিউ চাচ্ছে, তারাও অনেক ভালো। সবাই এনরোলড হবে না, আবার সবাই পরীক্ষাও দেবে না, তো অসুবিধা নেই। তোমরা এই কোর্সটাকে একটু নিজের মতো করে গুছিয়ে করবে, তবে সিকোয়েন্সিয়ালি করো। লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এটা লেকচার 5। সো সেভাবে করে একটু করো, তাহলে আশা করি ভালো ফল পাবে। তো চলো আর দেরি না করি, শুরু করে দিই। অলিম্পিয়াড আকৃতি এ আবার কী জিনিস? ও আচ্ছা, অলিম্পিয়াডে যেই ধরনের প্রশ্ন আসে সেই বিষয়গুলো একটু আলোচনা করা হয়েছে। তোমরা অনেকে অলিম্পিয়াডে ফাইট করে থাকো, সেই উদ্দেশ্যে এটা করা হয়নি। অলিম্পিয়াডের জন্য আলাদা কোর্স আমি দেব তোমাদেরকে, কথা রইল। তবে এখানে একটু দেওয়া হচ্ছে এই জন্য যারা একটু অতি উৎসাহী স্টুডেন্ট আছে, যারা গণিতে আসলে ভালো, গণিতে ভালো হলে পদার্থবিজ্ঞানও ভালো হয়। তো গণিতে যারা ভালো তারা অনেকেই অলিম্পিয়াড ফাইট করে থাকে, ফিজিক্সেও ফাইট করে থাকে অনেকে। সো অলিম্পিয়াড ফাইটিংয়ের জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো, জেনারেলগুলো সব পারি, এরকম একটা প্রসঙ্গ আসে অনেক সময়। জেনারেলগুলো সব পারি, তাহলে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু বলেন, তাদের জন্য একটু দেওয়া হয়েছে আর কি। আর কনসেপ্ট থাকলে, কনসেপ্টটা তো অবশ্যই আমাদের কম্পিটিটিভ যে কোনো এক্সামে কাজে লাগবে, একাডেমিক পরবর্তীতে একাডেমিকগুলোতে কাজে লাগবে, সেটা তো থাকবেই। গণিত তো গণিতই। হয়তো এখনকার দুটো অঙ্ক এক কম্বাইন করে ইন্টারমিডিয়েটের অঙ্ক তৈরি হয়েছে, ইন্টারমিডিয়েটের দুটো অঙ্ক এক কম্বাইন করে অনার্সের অঙ্কগুলো তৈরি হয়েছে। ব্যাপারটা সেরকমই, খুব বেশি কিছু না। সব তো আসলে যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? কি ঠিক বলছি? আচ্ছা, অসুবিধা নাই। তো এইটা হচ্ছে একটা বিষয়। আর আমি সব সময় বলি যে ভালো করে পড়বে, কী কী লাগবে জানাবে, কমেন্ট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টেনশন লেনে কবি নেই, দেনে কবি নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। আমার আরেকটু কথা বলার আছে। তোমরা এই যে যারা এই কোর্সগুলো করছো বা করো, পড়াশোনা করো, অনেকে খুব ভালো জানো যেই জায়গাগুলো কমন এসএসসি লেভেলে সবাই শিখে থাকে, সেই জায়গাগুলো বা বইয়ে আছে, অ্যাটলিস্ট তুমি বই পড়লে বুঝতে পারবে, সেই জায়গাগুলো খুব একটা অ্যাড্রেস করিনি, তাহলে দীর্ঘায়িত হয়ে যাবে। যে জায়গাগুলো আনকমন বা একটু ব্যতিক্রম ওয়েতে করা যায়, শর্টে করা যায়, কিংবা কম কাগজ ব্যবহার করে করা যায়, মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর ব্যবহার করে করা যায়, সেটা এমসিকিউ হোক কিংবা রিটেন হোক, সেই জায়গাগুলো বেশি অ্যাড্রেস করার চেষ্টা করেছি। চল দেখি কি আছে। আচ্ছা ফাইন। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা কতবার পরস্পর ঠিক বিপরীত দিকে বসে? সময়গুলো বের করো। আচ্ছা, কতবার হওয়া উচিত? অনেকেই ভাবছে 12 বার। সত্যি কি তাই? 12 বার হবে না, 11 বার হবে। চলো দেখি কেন 11 বার হয়, এখন বোঝা যাবে। তো এটা 11 বার হওয়া উচিত। আসি, চলো আমরা শুরু করলাম। 11 বার নাকি 12 বার, এই ফান্ডা আগে বের করি। কী হলো এটা? ও, ব্ল্যাক শুডন্ট বি ব্ল্যাক, শুড বি হোয়াইট। ওকে, এই হলো একটা ঘড়ি, ডায়াল, ঘড়ি ডায়াল। আচ্ছা, কী হলো এরপরে? এখানে কিছু দাগ দিয়ে দিব। এটা হলো 4টা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। একটা চতুর্ভাগকে বলে 3টা করে ভাগ থাকে, আমার যতদূর মনে পড়ছে ঘড়িতে এরকম থাকার কথা। সো এই, আচ্ছা, এখন এটা হলো ঘড়ির সেন্টার, যেখানে কাঁটাটা লাগানো থাকে স্ক্রু দিয়ে, যেখান দিয়ে ঘুরে আর কি। আচ্ছা, সো এখানে একটা স্পিন্ডেল আছে, স্পিন্ডেল দিয়ে ঘুরে। সো ফাইন,
চলো এবার আমরা একটু বুঝে নিই ব্যাপারটা কী হতে পারে। তো বিপরীত দিকে থাকে, পরস্পর বিপরীত দিকে থাকে, তাই না? বিপরীত দিকে মানে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ ঘন্টার কাঁটাটা যদি এই দিকে থাকে তখন মিনিটের কাঁটাটা ওই দিকে থাকে, এরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 180 ডিগ্রি। এইটা হলো বিপরীত দিকে, বা পাই দিয়ে বললে পাই রেডিয়ান, অর্থাৎ রেডিয়ানে বললে পাই রেডিয়ান। ওকে ফাইন, বোঝার জন্য একটু সময় নিচ্ছে, অঙ্ক করতে কিন্তু সময় লাগবে না। দেখো আমি কিন্তু বলে ফেলেছি যে এটা 11 বার হওয়া উচিত, জানি না সত্য মিথ্যা কতটুকু কি দেখবো, এখন একটু চিন্তা করে বলে ফেলা যায়। তো এগুলো কিন্তু অনেক ব্যাপার, আর 11 বার হলে সময়গুলো বের করাটা খুব ইজি, হ্যাঁ সেটা আমরা বলবো আর কি। তো চলো একটু দেখি। প্রথমে কী হলো, প্রথমে আমি 6টার সময় নিচ্ছি, এই যে এটা হলো 6টা বাজে, ঠিক 6টা বাজে, 6টা বাজে একটা আরেকটার বিপরীত দিকে থাকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা আমরা সবাই জানি, সেই জন্য এখান থেকে আমি নিলাম। এটাই মাত্রই চিন্তা করলাম যে এভাবে নিলে কেমন হয়। ওকে, আমার কাছে মনে হলো যে ভালোই হয়, খারাপ না, তো আমি নিচ্ছি। তাহলে 6টার সময়, বোঝার জন্য একটু সময় দিচ্ছি, এটা নিয়ে এমন না যে হচ্ছে এই সিম্পল ব্যাপারটাকে স্যার এতক্ষণ দীর্ঘায়িত করছেন। সবাই একটু, যারা অলিম্পিয়াড ফাইট করে তারা একটু দেখে নিল। ওকে চলো, তাহলে আমার হলো ওকে ডান। আমরা এখান থেকে বলছি যে ঠিক আছে, একটা হলো 6টার দিকে থাকলো, সো একটু ছোট করে দিই, আচ্ছা থাক। আরেকটা হলো, এটা হলো মিনিটের কাঁটা, সো মিনিটের কাঁটা এখানে থাকলো। ওকে ফাইন, ওকে ডান। এটা হলো 6টা বাজে, তো 6টা বাজে পরস্পর বিপরীতে ছিল। এরপরে তুমি একটু খেয়াল করো কয়টার সময় হবে। তো 6টার সময় একবার হলো, এরপরে 7টা যখন বাজবে এই ঘন্টার কাঁটাটা এখানে চলে আসবে এবং মিনিটের কাঁটাটা এখানে থাকবে। 7টার পরে কিছুক্ষণ পরে ঘন্টার কাঁটাটা একটু সরে যাবে, মিনিটের কাঁটাটা এখানে চলে আসবে, তখন আবার বিপরীত হবে। তাহলে 6টার সময় একবার, এটা শুরুতে আমরা ধরলাম না, এর পরেরগুলো থেকে হিসাব করব। 7টার পরে একবার, 8টার পরে একবার, 9টার পরে একবার, 10টার পরে একবার, 11টার পরে একবার, 12টার পরে একবার। 12টার পরে কখন হবে? 12টার পরে সিনারিওটা একটু দেখে নিই, দেখতে চাচ্ছি সেই জন্য দেখব। তো আসি, 6টাটা মুছে দিচ্ছি, 6টাটা কিন্তু ধরিনি। ওকে, সো আমরা আসলাম 12টার পরে একবার। 12টার পরে কীভাবে হবে দেখো, সো ঘন্টার কাঁটাটা আনুমানিক এরকম জায়গায় থাকবে, এরকম জায়গায় থাকবে, আর মিনিটের কাঁটাটা তখন আনুমানিক ওই এ ক্যা হো গিয়া, সো মিনিটের কাঁটাটা তখন কী হবে, আনুমানিক এরকম জায়গায় থাকবে, এরকম একটা জায়গায় থাকবে। সো হলো, তো এরকম একটা জায়গায় গিয়ে এটা হবে। তো 12টার পরে হচ্ছে, তাহলে 12টার পরে একবার, তাহলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা সবগুলোর পরে একবার করে হচ্ছে। 12টার পরে একবার হচ্ছে, 1টার পরে একবার হচ্ছে, 2টার পরে, 12টার পরে 13টা নাকি, আচ্ছা 1টার পরে হচ্ছে, 2টার পরে হচ্ছে, 3টার পরে হচ্ছে, 4টার পরে হচ্ছে, এ পর্যন্ত ঠিক আছে। একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার, 9বার, 10বার। কিন্তু এই 5টার পরে যখন হবে, 5টা থেকে 6টার মাঝে এটা আর হবে না, এটা একবারে 6টার সময় একবার গিয়ে হবে। এটা দ্যাট ইজ এ ফান্ডা, ঠিক আছে? এই জায়গাগুলোই হচ্ছে পর্যবেক্ষণ, এই জায়গাগুলোই হচ্ছে গণিতের ব্যাপার। এটা হবে, এটা 5টা এবং 6টার মাঝখানে কখনো হবে না, 5টার পরে গিয়ে একবারে 6টার সময় গিয়ে বিপরীত হবে, যেটা প্রথমেই এঁকেছিলাম সেটা হবে। তাহলে মোট 11 বার হবে। তাহলে কতবার পরস্পর ঠিক বিপরীত দিকে বসে? 11 বার বসে। আচ্ছা 11 বার বসে, 11 বার আনসার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সময়গুলো বের করো। তো সময়গুলো তো 11টার সময় বের করতে হবে, বের করলাম না 11টার সময়, একটা সময় বের করি, একটা। তো 6টার পরে, 6টার সময় ঠিক বিপরীত দিকে ছিল না, 6টার সময় ঠিক বিপরীত দিকে ছিল। সো আপনি কি করবেন, 6টার পরে, 6টার সময় ঠিক বিপরীত দিকে ছিল, 6টার পরে 7টার পার হয়ে আবার বিপরীত দিকে আসবে। সো 7টা পার হয়ে যখন বিপরীত দিকে আসবে সেটা কত সময় পর, সেটা একটু বের করে নিতে পারি আমরা ইচ্ছা করলে। আচ্ছা সেই সময়টাকে বের না করে বুদ্ধিমান মানুষেরা কি করবে, যারা একটু বুদ্ধিমান, সময়টা আপনি কিন্তু বের করতে পারেন, এক্স ধরে কিন্তু বের করা যায়। তো আমরা করবো গিয়ে, আমরা সেই সময়টাকে বের করবো না, আমরা কি করব, আমরা এই 11 দিয়ে মোট 12 ঘন্টা সময় না, একটা ডালে তো 12 ঘন্টা সময় থাকে, তো 12 ঘন্টায় 11 বার এটা হবে। তাহলে এই 12 ঘন্টা মানে কি, চলেন 12 ঘন্টা,
মানে হচ্ছে 60 দিয়ে একটা মিনিট দিলে বোধহয় মিনিট পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এত মিনিটকে যদি আপনি 11 বার ভাগ করেন, 11 দিয়ে ভাগ করেন, মিনিট না লিখলে হয় 12 দিয়ে হয়, তাহলে আপনার কী হবে, এই জিনিসটা 12/11 ইন্টু 60, এত মিনিট পর এত মিনিট মানে 1 ঘন্টার চেয়ে কিছু বেশি, তাই না? 1 ঘন্টার চেয়ে কিছু বেশি, এত মিনিট পর তার মানে কি 6টার সঙ্গে এটা 1 ঘন্টা সামথিং হবে, ওই 1 ঘন্টা সামথিংটা 6টার সাথে অ্যাড করে দেবো, তারপরে আবার অ্যাড করে দেবো, এইভাবে যেতেই থাকবে। তো এরপরে এই সবগুলো টাইম পাওয়া যাবে। 6টাটাকে আপনি 0 ধরবেন, ওই 0-র পরে এখানে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড আছে, এটা তো আপনারা বের করতে জানেন, আগে কিন্তু আমরা ক্যালকুলেটারে শিখেছি এটা কীভাবে করতে হয়। তো সেই জিনিসটা জাস্ট 6-এর সঙ্গে যোগ করে দিলে 7টা সামথিং আসবে, 7টা বেজে কত মিনিট এরকম একটা আসবে, তারপরে 8টা বেজে কত মিনিট এটা আসবে, আবার ওই একই পরিমাণ যোগ করলে, তারপরে একই পরিমাণ এভাবে যোগ করতে থাকলে আপনি দেখতে পাবেন যে এইভাবে করে 11টা টাইম আপনার আসতেছে। ওকে, ডান। চলেন পরের স্লাইডে। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর স্থান পরিবর্তন করলে সময় শুদ্ধ নাও হতে পারে। হ্যাঁ, এটা সত্য, সময় শুদ্ধ নাও হতে পারে। সাপোজ আমরা একটু দেখে নিচ্ছি, এটা মুছে দিব আবার। আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না, রিয়েল স্লাইডগুলো পরে আসছে, আমরা একটু অলিম্পিয়াড আকৃতির কিছু জিনিস একটু দেখে নিচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। যারা এটা দেখতে চান না বা পছন্দ করেন না, তারা আবার একটা কাজ করতে পারে, এই জায়গাটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসেন তাহলে কী হলো, এবার ধরেন 12:15, ওকে, 12:15 একটা টাইম দিচ্ছি, 12:15টার সময় কি হবে ধরেন। আচ্ছা, তার আগে একটু দাগাঙ্কিত করে নিই, 1 2 3 4, 4টা কোয়াড্রেন্ট, এইভাবে বোঝার জন্য দাগাঙ্কিত করে নিলাম। আচ্ছা, তাহলে কী হলো, 12:15 মানে হচ্ছে ধরেন আমরা এটা যদি সেন্টার হয়, তো সেন্টার থেকে আমরা কি করব, এটা হলো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা হচ্ছে এইখানে। তো এইটা যদি ইন্টারচেঞ্জ করে, পরস্পর যদি ইন্টারচেঞ্জ করে, এটা কিন্তু সঠিক সময় হবে না। কেন? কারণ 12:15টার সময় ঠিক এই কাঁটাটা একটা চতুর্ভাগ শেষ করে এখানে এসছে, এটাকে যদি আমরা 0 লাইন ধরি, সেখান থেকে পজিটিভ অ্যাঙ্গেল একটা চতুর্ভাগে শেষ করে এই জায়গায় আছে। আর এই কাঁটাটা কিন্তু ঠিক 12টার মধ্যে নাই, এই 12টার পরে কিছু দূর চলে এসছে। তাহলে এই কাঁটাটা যখন, মিনিটের কাঁটাটা যখন আমার কোথায় যাচ্ছে, আমার যখন এই ঘন্টার কাঁটার জায়গায় যাচ্ছে, আর ঘন্টার কাঁটাটা যখন মিনিটের কাঁটার জায়গায় আসছে, তখন এই টাইমটা সঠিক না। কেন সঠিক না বলেন তো? এটা সঠিক না এই জন্য যে ঘন্টার কাঁটা যদি ঠিক 3-এর দিকে থাকে, এটা তো 3 নাকি, এটা তো 3। আচ্ছা, ঘন্টার কাঁটা যদি ঠিক 3-এর এখানে থাকে, তো তখন মিনিটের কাঁটা অবশ্যই ঠিক 12টাতে থাকতে হবে, তাহলে ওই টাইমটা সঠিক না, এটা বললো। আচ্ছা, সঠিক না হতে পারে। যেমন 6টার সময় এই পরিবর্তন করলে ঘন্টার কাঁটা ঠিক 12টায় আর মিনিটের কাঁটা ঠিক 6টায়, সময় না 11:30 না 12:30, ঠিক আছে। ওই আমরা 12টা দিয়ে করেছি, ওরা 6টা দিয়ে হিসাবটা বলেছে আর কি। 12টার পরে এবং 1টার পূর্বে এমন একটি সময় বের করো যখন এই পরিবর্তনের পরেও সময় গাণিতিকভাবে শুদ্ধ হবে। এমন সর্বমোট কতগুলো সময় রয়েছে যখন এই কাঁটা পরিবর্তন শুদ্ধ সময় পাওয়া যাবে। আচ্ছা, ফাইন, একটু দম নেন সবাই, টেনশন নাই। যারা অলিম্পিয়াড ফাইট করেন, একটু অলিম্পিয়াডের প্রশ্ন 2-1টা দিলাম, আমিও একটু দম নিই, চলেন। আচ্ছা, আসেন। আর যাদের দরকার নাই, তারা এটা স্কিপ করেন। 3-4টা স্লাইড পরেই কিন্তু আমাদের, একটা স্লাইড তো শেষ করলাম, 3-4টা স্লাইড পরেই কিন্তু আমাদের রিয়েল অঙ্কগুলো যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে, সেগুলো আবার শুরু হয়ে যাচ্ছে। এটা আসলে আগের স্লাইডেই ছিল, তো ওইখানে লোড বেশি মনে হচ্ছিল আমার কাছে, সেই জন্য এই স্লাইডটাতে দিয়ে দিয়েছি, কেটে এই স্লাইডটাতে দিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আসেন। আচ্ছা, কী হলো, সময় না 11:30 না 12:30। আচ্ছা, এখন এই পুরো বিষয়টাকে একটু খেয়াল করেন, একটু আলোচনা করব, আপনারা বোর্ড হবেন না, ঠিক আছে? যাদের দরকার নেই তারা স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আগের লেকচারের মতো আজকেও সুন্দর সামনে লেকচার আছে, সেগুলো সুন্দর করে করবেন। এই জায়গাগুলো অলিম্পিয়াড টাইপের জিনিস, তো একটু 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 ভেবে চিন্তে, আস্তে সুস্থে চিন্তা ভাবনা করে, যারা চিন্তা করতে চায় তাদের জন্য বেশি জরুরি। আচ্ছা, তাহলে কী হলো, আসেন এবার এমন একটি সময় বের করো
যখন এই পরিবর্তনের পরেও সময় সঠিক শুদ্ধ হবে। আচ্ছা ফাইন। এই পরিবর্তন ঘন্টার কাঁটাকে মিনিটের কাঁটার জায়গায় দিবেন এবং মিনিটের কাঁটাকে ঘন্টার কাঁটার জায়গায় দিবেন। এটা শুদ্ধ হবে কিভাবে, মানে এই জিনিসটা শুদ্ধ হবে কখন কখন, মানে এটার কি শর্ত আছে সেই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। আচ্ছা আসেন তো, ধরেন 12টার পরে ওরা প্রথম বলছে 12টা আর মিনিটের কাঁটা ঠিক এতটা সময় আছে। প্রথম প্রশ্নটা কি, এমন সর্বমোট কতগুলো সময় আছে এটা বলে এই পরিবর্তনের পরে সময় শুদ্ধভাবে হবে। আচ্ছা 12টার পরে এবং 1টার পূর্বে এমন একটি সময় বের করো যখন এই পরিবর্তনের পরেও সময় গাণিতিকভাবে শুদ্ধ হবে। আচ্ছা আপনাদেরকে একটা জিনিস জানতে হবে, এটা আপনাদেরকে আগেই লিখে দিয়েছিলাম, সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে যে ঘন্টার কাঁটা আওয়ারের কাঁটাটা 1 ঘন্টা পার হলে সেটা 30 ডিগ্রি রোটেট করে ক্লকওয়াইজ, ঠিক আছে। সো ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলি, আমি এখানে পজিটিভ বলেছি এই জায়গায়, কারণ আপনি আসলে কোনটাকে নেগেটিভ বলবেন কোনটাকে পজিটিভ বলবেন এটা ইম্যাটেরিয়াল এই জায়গায়, এই জন্য। আচ্ছা আসেন, সো 30 ডিগ্রি আমরা ধরলাম এটা পজিটিভই, এখন ঘড়ির কাঁটার দিকেই আমরা পজিটিভ হিসাব করছি, তাহলে আমাদের জন্য হিসাব করাটা সহজ, এই জন্য, অন্য কিছু না। আচ্ছা এবার মিনিটের কাঁটাটা আসেন, মিনিটের কাঁটা 1 মিনিট পার হলে এটা 6 ডিগ্রি চলে, 6 ডিগ্রি ঘোরে। আর সেকেন্ডের কাঁটাটাও একই, সরি ওকে, সেকেন্ডের কাঁটাটাও একই, সেকেন্ডের কাঁটাটা 1 সেকেন্ড পরে 6 ডিগ্রি ঘুরে। আচ্ছা আমরা ডিগ্রিতে হিসাব করি আপাতত, পাইয়ে না যাই, পায়ে বড় বড় কোণ, ডিগ্রিতে একটু মানে বেশি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদিও পায়ের হিসাবটা রিয়েল, সো ডিগ্রির হিসাবটা রিয়েল না। তো যাই হোক, পাই হচ্ছে অনুপাত, সো কোণ আসলে অনুপাত, সত্য কথা। তো আপাতত আমরা ডিগ্রি দিয়ে হিসাব করি আর কি। আচ্ছা কী হলো, এবার দেখেন 30 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি। আচ্ছা ফাইন, আপনার যখন 12টা বাজে তখন দুটো কাঁটা এক লাইনে থাকে, তো 12টার সময় কি হয়, প্রথমবারের মতো কাঁটা দুটো এক লাইনে থাকে এবং এই কাঁটা দুটো ইন্টারচেঞ্জ করলে, কী করলে, ইন্টারচেঞ্জ করলে, মানে ঘন্টার কাঁটার জায়গায় মিনিটের কাঁটা আর মিনিটের কাঁটার জায়গায় ঘন্টার কাঁটা বসালে এটা কিন্তু 12টাই বাজে। তাহলে মানে আপনার আমার 12টা বাজতেছে না, সময়টা 12টাই বাজে। তো 12টার সময় প্রথম একবার হয়, এটা আপনি ধরলেন, এটাকে আমরা 0 টাইম বলি আর কি, 0 টাইম। তো 0 থেকে শুরু হলো, তাহলে 0তে একবার হলো, প্রথমবার এই ঘটনাটা ঘটলো। আচ্ছা প্রথমবার এই ঘটনাটা ঘটলো, ঘটার পরে কী হচ্ছে, এরপরে আপনি খুব ভালো করে খেয়াল করবেন যে কখন হবে। তো ঘন্টার কাঁটা আগাচ্ছে, মিনিটের কাঁটাও আগাচ্ছে, মিনিটের কাঁটাও আগাচ্ছে, ঘন্টার কাঁটাও আগাচ্ছে। আচ্ছা এখন আপনি খেয়াল করে দেখেন যে কী বলছে, 24 ঘন্টা এটা জিজ্ঞেস করেছিল নাকি, একটু আগে দেখে নিই এগুলো সময়গুলো। আচ্ছা এমন সর্বমোট কতগুলো সময় রয়েছে, না 24 ঘন্টায় বলে নেই, 12 ঘন্টায়, এমন কতগুলো সময় রয়েছে মানে 12 ঘন্টায়, মানে ডায়ালের মধ্যে কতগুলো সময় রয়েছে, ডায়ালটা তো 12 ঘন্টা নাকি। আচ্ছা ভুল বললে কিন্তু বলবেন, কমেন্ট করেন, একটু ধীরে সুস্থে একটু এগিয়ে যাওয়া আর কি, আর কিছু না। আচ্ছা আসেন, তাহলে কী হলো, তো 12টার সময় দুটো কাঁটা এক জায়গায় ছিল, এরপরে মিনিটের কাঁটাটা আগাচ্ছে একটু বেশি দ্রুতিতে, এটাকে বলে কৌণিক দ্রুতি, আপাতত কৌণিক বেগ। তো এটা আমরা আমাদেরকে পড়তে হবে ইন্টারমিডিয়েটে উঠে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার ব্যাপারটা, ব্যাপার হচ্ছে ফিজিক্সে এই কৌণিক বেগটা ইম্পর্টেন্ট। সো এটা কত বেশি দ্রুত যাচ্ছে সেটা নিয়ে এখন কথা বলবো না। তো আপনি শুধু একটা জিনিস খেয়াল করেন, বোর্ড না হয়ে একটু খেয়াল করেন যারা অলিম্পিয়াড ফাইট করেন, দেখেন মিনিটের কাঁটাটা আগাচ্ছে, ঘন্টার কাঁটাটাও কিন্তু আগাচ্ছে, ঘন্টার কাঁটা স্লো যাচ্ছে, মিনিটের কাঁটাটা ফাস্ট যাচ্ছে। তো আপনি 12টা থেকে 1টার ভিতরে, 12টাতে একবার পেলেন, 12টা থেকে 1টার ভিতরে আপনি জাস্ট, আমি কিছু রাফ করি আপনাদেরকে বোঝানোর জন্য, সেন্সটাকে ধরার জন্য। এবার সেন্সটা ধরলে কিন্তু আপনি আমার চেয়ে ফার্স্ট ক্যালকুলেশন করতে পারবেন, আমি কিন্তু বুঝে গেছি কয়টা হবে, এখন সেটাতে যাচ্ছি না, এটা যাওয়াটা উচিত না, তাহলে মজাটা থাকবে না। মজাটা থাকবে হচ্ছে ডিটেইল আলোচনা করার পরে আমরা যখন হাঁপিয়ে উঠবো তখন এটা রেজাল্টটা বলে ফেলা, তাহলে ভালো হবে। আচ্ছা আসেন, অসুবিধা নেই, আসেন চলেন একটু আমরা কিছু রাফ করতেছি, রাফে বলতে এরকম। সো এবার দেখেন রাফ করতেছি, একটা রাফটা মুছে ফেলবো এখন। সো এই তো কী হলো আমার, আপনি শুধু চিন্তা করবেন যে ঠিক আছে ঘন্টার কাঁটাটা পিছনে আছে, মিনিটের কাঁটাটা সামনে আছে, কিন্তু
ওই ঘন্টার কাঁটাটাকে যদি আপনি সামনে দিয়ে দেন আর মিনিটের কাঁটাটাকে যদি পিছনে দিয়ে দেন, তাহলে প্রত্যেক ঘন্টার পরে এরকম একটা সময় আছে। কি সময় আছে আমি একটু বলি। 12টার সময় একবার হলো। এবার 12টা থেকে 1টার ভিতরে কি হচ্ছে দেখেন, 12টা থেকে 1টার ভিতরে কথাটা শুনেন। আচ্ছা, অনেকে ভাবতে পারে যে আমরা কি রিয়েল বুঝতেছি কি না। আমি শুধু উত্তরটা একটু বলে দিই, এটা একটা সিরিজ হবে। উত্তরটা একটু কেন বলে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে হয়তো আপনারা ভাবতে পারেন যে জিনিসটা আমরা সবাই মিলে এখন গবেষণা করে বের করবো। আসলে গবেষণা না, একটু আলোচনা করবো এই আর কি। কিন্তু উত্তরটা যে আসলে খুব সহজ এটা আমি বলে দিই। 1 + 2 + 3 এই সিরিজটা হবে স্যার, এই সিরিজটা হবে। আমরা সিরিজ আগে আমরা সিরিজ এখনো পড়িনি। সো এই সিরিজটা হবে। এই সিরিজটার শেষ পদটা কত হবে সেটাও জানা আছে, কিন্তু আস্তে আস্তে বলি ব্যাপারটা কী হবে। তো ধরেন আমার মিনিটের কাঁটাটা, এই ঘন্টার কাঁটাটা এদিকে কোথাও আসলো। আচ্ছা, মিনিটের কাঁটাটা এদিকে আসলো, ঘন্টার কাঁটাটা এখানে কোথাও আছে। তো 12টা থেকে সামনের দিকে এগোচ্ছে। মিনিটের কাঁটাটা যখন এইখানে থাকবে, আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই 12টা থেকে 1টার ভিতরে আমার এই হাতটা হচ্ছে ঘন্টার কাঁটা আর এই কলমটা হচ্ছে মিনিটের কাঁটা। সো ঘন্টার কাঁটা স্লো যাচ্ছে, একসাথেই তো ছিল 12টার সময়, তারপরে মিনিটের কাঁটাটা এগিয়ে গেল। 12টা থেকে 1টার ভিতরে এরকম কোনো সময় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন নেই বলেন তো? কারণ মিনিটের কাঁটাটা তো এটা। সো মিনিটের কাঁটাটাকে যদি এখানে দেন আর ঘন্টার কাঁটাটাকে এখানে দেন, ইট ইজ ইললজিক্যাল। যে ঘন্টার কাঁটা পিছনে আছে আর মিনিটের কাঁটা সামনে আছে, এটা ঠিক আছে। কিন্তু মিনিটের কাঁটা পিছনে আছে, ঘন্টার কাঁটা সামনে আছে, এই 30 ডিগ্রি। এটা তো একটা থেকে আরেকটা তো 30 ডিগ্রি, এই যেখানে লেখা আছে, তাই না? সো এই 30 ডিগ্রির ভিতরে এটা ইম্পসিবল, এটা সম্ভব না। আচ্ছা, তাহলে কী হলো? এবার মিনিটের কাঁটাটাকে ঘন্টার কাঁটার ভিতরেই থাকুক, মিনিটের কাঁটাটাকে আরেকটু সামনে নিয়ে আসেন। এবার কিন্তু পসিবল। কেন পসিবল বলেন তো? কারণ এই মিনিটের কাঁটাটাকে এইখানে আপনি দিলেন আর এই ঘন্টার কাঁটাটাকে আপনি এইখানে দিলেন। ये क्या हो गया? गला अब्दी पानी आ गया। সো ঘন্টার কাঁটাটাকে এইখানে দিলে কিন্তু মিনিটের কাঁটা এখানে থাকতেই পারে, কারণ ঘন্টার কাঁটা তো এটা তো মিনিটের কাঁটা একটা পূর্ণ পাক ঘুরে আসার পরে ঘন্টার কাঁটাটা এই এক অতিক্রম করবে, তখন তো মিনিটের কাঁটা পিছনে থাকবেই, কারণ একটা পাক ঘুরে আসছে। তাহলে এটা 2টার পরে একবার হবে, 1টার পরে একবার হবে, 2টার পরে একবার হবে, 3টার পরে একবার হবে, 4টার পরে একবার হবে, 5টার পরে একবার হবে, 6টার পরে একবার হবে, 7টার পরে হবে, 8টার পরে হবে, 9টার পরে হবে, 10টার পরে হবে, 11টার পরে হবে, আবার 12টার সময় গিয়ে হবে। আচ্ছা, তাহলে 12টার সময় যেটা হয়েছিল সেটাকে আমরা এখন কাউন্ট করলাম না, আপাতত ধরে নিলাম যে এটা পরে কাউন্টে আসবে। তো 1টার পরে একবার এই ঘটনা ঘটবে, 2টার পরে ঘটবে, 3টার পরে ঘটবে, 4টার পরে ঘটবে, এইভাবে করে ঘটতে ঘটতে আপনার কী হবে? সো প্রথম ঘটলো, দ্বিতীয়বার ঘটলো, তৃতীয়বার ঘটলো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11টার পরে গিয়ে 12টার সময় একবারই ঘটবে। কেমন হলো? তার মানে 1টার পরে 11 বার ঘটবে, 1টার পরে 11 বার ঘটবে। কথাটা বুঝেন কিন্তু, 1টার পরে 11 বার ঘটবে, 11টার পরে গিয়ে তো একবারে 12টার সময় গিয়ে ঘটবে এটা। দেখেন, একটু সিম্পলিফাই করে দিচ্ছি ব্যাপারটাকে। সিরিয়াস লজিক, এই ধরনের লজিকগুলো আপনি ভালো জানলে আপনি যে কোনো অঙ্ক খুব দ্রুত করতে পারবেন। এমন না যে আপনার শুধু অলিম্পিয়াড ফাইট করতে হবে, তা না। অনেকে ম্যাথমেটিশিয়ান হয়ে যাবেন, কেউ ম্যাথমেটিক্সে পিএইচডি করবেন, কেউ ফিজিক্সে করবেন, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে করবেন, কেউ আবার অন্য কিছু হবেন, কিন্তু সবারই গণিত জানা থাকতে হবে এবং জানা থাকতে পারে। আপনারা জানেন ডক্টর গিলবার্টের নাম জানেন, ইনি একজন বায়োলজিস্ট ছিলেন। উনি বিদ্যুতের কী কী জিনিস আবিষ্কার করেছেন এটা জানেন, অন্য একদিন আলোচনা হবে। সো এরকম আপনারা কিন্তু লিবনিজ কিন্তু লয়ার ছিলেন। সো এরকম আরও অনেকে অনেক কিছু করতেন, কিন্তু তারা গণিতে তাদের অনবদ্য ভূমিকা রেখেছেন। যেমন অয়লারের যে নাম্বার, এটা ড্যানিয়েল বার্নৌলি নামে একজন ফরাসি ম্যাথমেটিশিয়ান কিন্তু এই সংখ্যাটা সর্বপ্রথম আবিষ্কার করেন। উনি ছিলেন ফিন্যান্সের গ্র্যাজুয়েট মাস্টার্স, লাইক দ্যাট, ফিন্যান্স। সো ফাইন্যান্স হচ্ছে বিনিয়োগ করা, আর ফিন্যান্স হচ্ছে বিনিয়োগ, নাউন আর কি। আচ্ছা, এইগুলোর বিষয় না, আসেন। তো যাই হোক, আমি আবার জিনিসটাকে বলছি যাদের ধরতে অসুবিধা হচ্ছে। তো কী হলো? প্রথমে দেখেন 1টার পরে একবার ঘটবে, এই যে 1টা বাজলো না, 1টার পরে একবার ঘটবে। কেন ঘটবে?
একটার পরে মিনিটের কাঁটাটা এখানে একটা থাকবে আর ঘন্টার কাঁটাটা এই জায়গায় থাকবে। সরি, ঘন্টার কাঁটাটা এটা হলো ঘন্টার কাঁটা, এই পাম্পটা, আর এই কলমটা হচ্ছে মিনিটের কাঁটা। তো ওই মিনিটের কাঁটাটাকে এইখানে দিলে একটার পরে ঘন্টা একটা টাইম পাওয়া যাবে, এই একটার পরে ঘন্টা একটা টাইম পাওয়া যাবে। তো সেটা খুব বেশি দূরে কোথাও হবে না, সেটা এরকম একটা জায়গায় হবে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি বোঝার জন্য, শুধু বুঝবেন আর কিছু করবেন না। অঙ্ক আবার করা লাগে নাকি, মানে করা লাগে, এখন বোঝার সময় ব্যাপারটা এত টাফ না। এখানে একবার হবে, সো আরেকবার গিয়ে হবে, সেটা হচ্ছে আরেকটু সামনে গিয়ে হবে। কেন সামনে গিয়ে হবে? একটার চেয়ে দুইটারটাতে একটু সামনে গিয়ে হবে। কেন হবে বলেন তো? কারণটা হচ্ছে যখন আপনি ঘন্টার মানে প্রথম 12টার পরের হিসাবটা যদি করেন, তো মিনিটের কাঁটাটা তো এই জায়গায় আছে, তো এই মিনিটের কাঁটাটা যখন সামনে আসে, ঘন্টার কাঁটাটা একটু সামনে যাচ্ছে। সো এটা ঘন্টার কাঁটা যেহেতু সামনে যাচ্ছে, তাহলে ওইটা মিনিটের কাঁটা নিয়ে আসলে তাহলে ওইখানকারও ঘন্টাটা একটু সামনে আগায় যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইখানে একবার হবে, তারপরে এটা আরেকটু সামনে যাবে, এটা আরও একটু সামনে যাবে, এটা আরেকটু সামনে যাবে, তারপরে 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 এটা আরও সামনে যাবে, তারপরে এটা আরও সামনে যাবে, তারপরে এটা পুরোপুরি এখানে চলে আসবে। তাহলে 11 বার হবে, 11 বার হবে। আচ্ছা, 11 বার কেন, 12 বার কেন হচ্ছে না? ওই সামনে আগে যাওয়ার কারণে হচ্ছে না। আচ্ছা, সেটা এই 11তম ঘটনাটা, মানে 11টার পরের ঘটনাটা হিসাব করলে বোঝা যাবে। আচ্ছা দেখেন তো, 11টার পরে কিন্তু একবার 12তে গিয়ে হবে, মাঝখানে কোথাও হবে না। এই 11 আর 12-র মাঝখানে কোথাও হবে না, সেটা আমরা আগে কনফার্ম করে নিই, তাহলে বুঝতে পারবো যে মোট 11 বার হবে কিনা এই ঘটনাটা। আচ্ছা, রাউন্ড দ্য ক্লক 11 বার হচ্ছে কিনা দেখি, হবে দেখি। আচ্ছা আসেন, আপনি কি করলেন, আপনি এখানে আপনার 11টার পরে হিসাব করছেন, তো 11টার পরে ঘন্টার কাঁটাটা সামনের দিকে আগাচ্ছে আর মিনিটের কাঁটাটা সামনে আছে। তো প্রথমে কি হলো, 11টা বাজলো, এই যে ঘন্টা আর এই যে মিনিট, তারপরে এই আসতেছে, এটা আগাচ্ছে 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 আগাচ্ছে, এই এক লাইনে চলে আসলো। ঠিক আছে, সো ঠিক 11টার সময় মিনিটের কাঁটা সামনে আসে। সো এখন এই মিনিটের কাঁটাকে অনেক পথ অতিক্রম করে এসে এটাকে এখানে ইন্টারচেঞ্জেবল হতে হবে আর কি। মাঝখানে তো কোথাও ইন্টারচেঞ্জেবল হবে না। কেন হবে না সেটা আপনি এই ক্লক থেকে বুঝতে পারতেছেন যে এটা হবে না, এই হলুদ দাগগুলো থেকে বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়ে গেছে। সো একবারেই 11টার পরে এসে 12টা এটা এক লাইনে হবে, তখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা ইন্টারচেঞ্জ করলে তখন কিন্তু একই টাইম থাকবে। 11টার মাঝখানে কোথাও হবে না কেন দেখেন, আরেকটু বলি, একটু বলে ফেলেছি একবার, তারপর আরেকবার একটু বলি, হ্যাঁ শুনেন সবাই। 11টার পরে ধরেন 11:15 বাজে, তখন তো এরকম হবে। তো তখন কিন্তু এটাকে আপনি এখানে নিয়ে আসলে, ঘন্টার কাঁটাকে এখানে নিয়ে আসলে, সরি ঘন্টার কাঁটা তো এখানে আছে, ঘন্টার কাঁটাকে এখানে নিয়ে আসলে আপনি কিন্তু এই মিনিটের কাঁটাকে পাবেন না। মিনিটের কাঁটা এখানে, মিনিটের কাঁটা নিয়ে আসলে ঘন্টার কাঁটা অনেক নিচে নামতে হবে। সো এটা হবে না, তাহলে এটা মোট 11 বার হবে। তো তাহলে 1টার পরে 11 বার হবে, 2টার পরে 10 বার হবে, 1টার পরে 11 বার হবে, তাই না? 1টার পরে কয়বার হবে? 11 বার হবে। কেন হবে? ওই মানে আপনি মিনিটের কাঁটার ভিত্তিতে এই জায়গাটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়। আবার বলি শুনেন, অঙ্কটা কিন্তু শেষ, হিসাব কিন্তু শেষ, এখান থেকে খুব সুন্দরভাবে এটা লাস্টে 11 হবে। এখন তো বুঝে গেছেন, এটা যোগ করলে কিন্তু শেষ, এটা যোগ করা খুব সহজ। আচ্ছা যোগটা করেই ফেলি, যেহেতু লিখে ফেলছি। 11 আর 1 12, মোট পদ সংখ্যা আছে 11টা। 11 আর 1 12 ভাগ 2, গড় করলাম, গুণন হচ্ছে 11টা, গুণন হচ্ছে 11টা, পদ সংখ্যা আছে 11টা, 6 বার এই ঘটনা ঘটবে রাউন্ড দ্য ক্লক। তো 66 বার ঘটনা, এটা একটা রাফ ক্যালকুলেশন, কিন্তু এই ক্যালকুলেশনটা কেন হচ্ছে, ওয়াই ডাজ ইট হোল্ড, ইটস ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাট ইস্যু। আপনি এই জায়গায় ভালো করে খেয়াল করে দেখেন। আপনি এখানে যদি বুঝতে পারেন, তো মিনিটের কাঁটা এখানে, ঘন্টার কাঁটা এখানে, ইন্টারচেঞ্জেবল। মিনিটের কাঁটা এখানে, ঘন্টার কাঁটা এখানে, ইন্টারচেঞ্জেবল। মিনিটের কাঁটা এখানে, ঘন্টার কাঁটা এখানে, ইন্টারচেঞ্জেবল। সো মিনিটের কাঁটা রাউন্ড দ্য ক্লক ঘুরে এসে ঘন্টার কাঁটাকে এই জায়গাতেই আপনি 11টা পজিশন পাবেন। এইখান থেকে এইখানেই 11টা পজিশন পাবেন ঘন্টার কাঁটার। যেই ঘন্টার কাঁটা যেই পজিশনগুলোর জন্য মিনিটের কাঁটার তখন যে পজিশন থাকে ওটা ইন্টারচেঞ্জেবল। এরপরে 1টার পরে আপনি 10 বার পাবেন। 1টার পরে 12টার পরে আপনি পাবেন হচ্ছে 12টার পরে ঘন্টার কাটার জন্য আপনি 11টা পজিশন পাবেন। তারপরে
একটার পরে আপনি ঘন্টার কাটার জন্য পাবেন হচ্ছে 12টা পজিশন, সরি 10টা পজিশন, এইভাবে আপনি পেতে থাকবেন পজিশনগুলো। আচ্ছা, তো এখন মনে হয় একটা জিনিস একটু অস্পষ্ট রয়ে গেছে, সেই অস্পষ্টতাটা কি? মানে ব্যাপারটা এরকম যে ঘন্টার কাটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে মিনিটের কাটাকে এই দিকে, মিনিটের কাটা এটার পরে, মিনিটের কাটা এটার পরে, মিনিটের কাটা এটার পরে, তারপর আবার মিনিটের কাটা এটার পরে। সো 1টা 2টা 3টা 4টা 5টা হলুদগুলো গুনতেছি, 6টা 7টা 8টা 9টা 10টা এবং 11টা, এই মোট 11টা পাচ্ছেন যখন ঘন্টার কাটা এখান থেকে গেল। কিন্তু ঘন্টার কাটা যখন এখান থেকে এখানে যাবে, এই 1টা থেকে 2টার ভিতরে যাবে, তখন আপনি আবার পাবেন, তখন আবার এখান থেকে কাউন্ট শুরু হবে, কারণ ঘন্টার কাটা তো এখানে। সো আপনি আগেরগুলো তো কাউন্ট করে ফেলেছেন, এই সাইডে মিনিটের কাটা দিয়ে পাশে ঘন্টার কাটা তো কাউন্ট করে ফেলেছেন, ওটা যখন ঘন্টার কাটা এখান থেকে এখানে আসছিল তখন কাউন্ট করে ফেলেছেন। সো ঘন্টার কাটা এখান থেকে এখানে আসলে সামনের আপনার হিসাব করতে হবে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এবং এখানে একটা 10টা। সো 10টা পাচ্ছেন, তারপরটাতে পাচ্ছেন 9টা, তারপরটাতে পাচ্ছেন 8টা, এইভাবে করে লাস্টে গেলে এখান থেকে এখানে যাওয়ার সময় একটাও পাচ্ছেন না। সো ক্লিয়ার, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে এটা হবে মোট 66 বার এই ঘটনাটা আপনার ঘটবে, মোট 66 বার। অঙ্কের অ্যান্সারটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার সময়গুলো বের করতে হবে, সর্বমোট কতগুলো সময় রয়েছে যখন এই কাঁটা, সর্বমোট কতগুলো সময়, তার উত্তর হচ্ছে 66 বার। আচ্ছা, যখন এই কাঁটা পরিবর্তন শুদ্ধ সময় পাওয়া যাবে। আচ্ছা, সময়গুলো তো বের করতে বলা নেই, সময়গুলো বের করতে বললে আরও মজা হতো। আর সময়গুলো আপনারা বের করতে পারবেন, সময়গুলো কীভাবে, সময়গুলো এক্স ধরে আপনারা ইজিলি বের করতে পারবেন। আর 66 বার যেহেতু রয়েছে, তো এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। সুতরাং 66 দিয়ে আপনি ভাগ করে দিলে 12টার পরে প্রথম সময়টা আপনি বের করতে পারবেন, তারপরে দ্বিতীয় সময়টা আপনি বের করতে পারবেন। সো 12 ঘন্টাকে আপনি 66 ভাগ করে দিলেই, 12 আওয়ারকে 12 আওয়ারকে আপনি 66 ভাগ করে দিলেই কিন্তু আপনি সঠিক সময়টা পেয়ে যাচ্ছেন এত ঘন্টা পর পর। সুতরাং 12টার সময় যেহেতু প্রথমটা, তারপরে আপনি এত ঘন্টা যোগ করে দিলে দ্বিতীয়টা পাবেন। 12টার সময় 0তমটা ধরেন, তাহলে 0তমটা, তারপর হচ্ছে প্রথমটা পাবেন, দ্বিতীয়টা পাবেন, তৃতীয়টা পাবেন, চতুর্থটা পাবেন, এভাবে পাইতেই থাকবেন, মোট 66টা আপনি পেয়ে যাবেন। সময় বের করাটা খুব কঠিন কোনো বিষয় না, সময় বের করাটা খুব কঠিন কোনো বিষয় না। এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, এই জিনিসটা বোঝাটা ব্যাপার যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, মানে প্রথমবার যতক্ষণ পর হবে, দ্বিতীয়বার যতক্ষণ পর হবে, তৃতীয়বার যতক্ষণ পর হবে, এটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, ফিক্সড। আচ্ছা, সো এটা একটা ঘন্টার কাটা যদি এখান থেকে এখানে আসার জন্য আপনি হিসাব করেন তাহলে একরকম পাবেন, কিন্তু যদি শুধু ঘন্টার কাটাটাকে, মানে আপনাদের সমস্যা হচ্ছে যে বেস কোনটা ধরবেন, এইটা আমি বলতে চাচ্ছি। মানে ঘন্টার কাটাকে বেস ধরে কাজ করবেন নাকি মিনিটের কাটাকে ধরে করবেন, নাকি দুইটাকে একসাথে মোবাইল করবেন। তো দুইটাকে একসাথে মোবাইল করলে তখন তো আপনি একটু পাজল হয়ে যাবেন। কেন? কারণ ঘন্টার কাটা এখানে, মিনিটের কাটা এখানে, ঘন্টার কাটা ওইখানে, মিনিটের কাটা এখানে, এরকম গন্ডগোল লেগে যাবে। তো আপনি যে কাজটা করবেন সেটা হলো ঘন্টার কাটা এইখান থেকে এইখানে আসার জন্য কতগুলো সময় পাওয়া যায়, একটা পাইলেন। ঘন্টার কাটা এখান থেকে এখানে আসার জন্য কতগুলো সময় পাওয়া যায়, আরেকটা পাইলেন। এইভাবে সবগুলো সময় যদি আপনি পেয়ে যাওয়ার পরে আপনি কিন্তু ওই সবগুলো সময় কিন্তু আপনি কিন্তু ঘন্টার কাটাকে বেস ধরে হিসেব করেছেন, কিন্তু যখন এটা ভাগ করবেন, ভাগ করার পরে যখন এটা আপনি পাবেন, এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। অর্থাৎ ঘন্টার কাটা এখান থেকে এখানে আসতে গিয়ে যতগুলো সময় পেয়েছেন, ঘন্টার কাটাটা এখান থেকে এখানে আসতে গিয়ে যতগুলো সময় পেয়েছেন, তার ভিতরে ঘন্টার কাটা এখানে থেকে এই যে এই 1 থেকে 2 এর দিকে আসতে গিয়ে একটা সময় আছে যেটা একই সময়। সো ওই সময়টা কিন্তু আপনি আবার পেয়ে যাচ্ছেন। সুতরাং আমার কথাটা কি বুঝতে পেরেছেন? লাস্টের কথাটা হচ্ছে যখন আপনি এইভাবে ভাগ দিয়ে যাচ্ছেন, ভাগ দিয়ে যখন এই 12টার পর থেকে টাইমগুলো হিসাব করে যাচ্ছেন, তখন কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেডই আপনি পাচ্ছেন। কিন্তু যখন আপনি ঘন্টার কাটাটাকে শুধু বেস ধরে হিসাব করছেন, তখন কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেডটা থাকছে না। কারণ এখানকার কাটার সঙ্গে এই দিকের একটা আছে, তারপরে আবার আরেকটু সামনে যাওয়ার সঙ্গে এখানে একটা আছে, সো আরেকটু সামনে যাওয়ার জন্য এখানে একটা আছে, সো ওখানে একটা আছে। কিন্তু দেখা গেছে যে এই সেটটার আগেই আরেকটা সেট আছে, সেটা হলো এখানকার জন্য এখানে একটা আছে। সো ওই সেটটা আগে চলে আসতেছে, ব্যাপারটা হচ্ছে তাই। থ্যাংক ইউ। চলেন পরের স্লাইডে, দীর্ঘায়িত অনেক হয়ে গেল, আর দরকার নেই। আচ্ছা, অলিম্পিয়াড আকৃতি, আবার অলিম্পিয়াড আকৃতি। আচ্ছা চলুক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের ব্যবধান 1 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলের শেষ অঙ্ক যদি 6 হয়, তাহলে তার কোনো বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কি? এটা কঠিন কিছু না। আচ্ছা, এই প্রবলেমটা নিয়ে কারো কোনো সে থাকলে আমার সাথে ডিসকাস করবেন, পরে মেসেঞ্জারে করতে পারবেন, আপনি
কমেন্টে করতে পারবেন। সো দ্যাটস ইট, নো প্রবলেম। আর এই প্রবলেমটা একই টাইপের প্রবলেম, সমস্যা থাকলে বলবেন। আর আমি ফুল অলিম্পিয়াড কোর্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সামনে। একটু খালি একাডেমিকগুলো কভার করে নিই, একাডেমিক অ্যাডমিশনগুলো কভার করে নিই। আগে তো লেখাপড়া, তারপরে না অলিম্পিয়াড, তাই না? আচ্ছা, অলিম্পিয়াড তো এক্সট্রা কারিকুলারের ভিতরে পড়েছে আপাতত। আচ্ছা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের ব্যবধান 1 সেন্টিমিটার। কী মুশকিলে পড়া গেল। দৈর্ঘ্য প্রস্থের ব্যবধান হচ্ছে 1 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয় তাহলে প্রস্থ হবে 3 সেন্টিমিটার, এই তো বুঝছি তো নাকি? আচ্ছা, 1 সেন্টিমিটার। তার ক্ষেত্রফলের শেষ অঙ্ক যদি 6 হয় তাহলে তারা কোনো বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কিনা। ক্ষেত্রফলের শেষ অঙ্ক, শুভঙ্করের ফাঁকি আছে এটার ভিতরে। তো ক্ষেত্রফলের শেষ অঙ্ক যদি 6 হয়, হোয়াট এভার, এটা যা আছে লাস্টে আছে 6। তো এই 6কে যদি আপনি উৎপাদক করেন তাহলে 2, 3 আর 1 পাওয়া যায়। 6কে উৎপাদক করলে 1, 2, 3 পাওয়া যায়, তাই না? তো আপনি খুব ভালো করে দেখেন, একে 2টা গ্রুপে ভাগ করেন। 2-কে 2 করলাম আর একটা 3 করলাম। সো এই 3 আর 2 এর কিন্তু ব্যবধান কিন্তু এই 1, এই মামুন। তাহলে যদি 1 হয় তার মানে অবশ্যই তার কোনো বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কিনা সেটা পরে। যে বাহুর দৈর্ঘ্যগুলোর কথা বলা হয়েছে তার একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3 আছে। দৈর্ঘ্য যদি হবে এটা 12, এটা 13, এটা 22, ওটা 23, এটা 42, ওটা 43, এরকম আছে আর কি, শিওর। আচ্ছা, এখন কথা হলো লাস্টে 2 অথবা 3 আছে, তাই তো? আচ্ছা ফাইন, তার কোনো বাহুর দৈর্ঘ্য পূর্ণবর্গ হতে পারে কি? এখন লাস্টে 2 যুক্ত কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা আর লাস্টে 3 যুক্ত কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা সেটা দেখলে কিন্তু হয়ে যাচ্ছে। কথা তো বুঝতেছেন, এটা একটু সহজ আছে নাকি? আচ্ছা, ঘড়ির ব্যাপারটা একটু পাজলিং। ঘড়ি নিয়ে অনেক প্রাচীনকাল থেকেই, ঘড়ির ডায়াল আবিষ্কারের পর থেকেই ঘড়ি নিয়ে অনেক গবেষণা হয়েছে আর কি। আর আইনস্টাইন তো টাইমের উপরেই কাজ করেছেন বেশি, সেই জন্য কিছু ব্যাপার আছে। তো এগুলো পরে আলোচনা হবে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গেলে আপনাদের বরুণ স্যার কিন্তু ওই যে আপেক্ষিকতা পড়াবেন, দেখবেন যে সবার ঘড়িতে সমান সময় ওঠে না। আরে বাবা, কোন দেশে আসলাম, কেন এরকম হচ্ছে? আচ্ছা, হচ্ছে আসলে নেচার এরকম। আসলে দেখেন, পরে আলোচনা হবে, পরে মজা হবে অনেক। আসেন, এখন 2 আর 3 অলিম্পিয়াড আকৃতি, তো এটাও একটু স্লো বলছি, কিন্তু এটা আসলে স্লো বলে আর কত স্লো বলা যাবে, এটার মানে কথা বলার জায়গা নাই। এটা আগেরটাতে একটু কথা বলার জায়গা ছিল, এটাতে একটু কথা বলার জায়গা ছিল, একটু কথা বললাম। আচ্ছা, তার আগেরটাতেও কথা বলার জায়গা তেমন একটা ছিল না, আর আগেরটাতে একটু কথা বলার জায়গা আসলেই ছিল, মানে ঘন্টার কাটাকে বেস ধরা, এটাকে বেস ধরা। সো কোনটা আগে যাবে কোনটা যাবে, পুরো জিনিসটাকে সেন্সে আপনাকে রাস্তাটাকে একটু দেখা দেওয়ার। ভার্চুয়াল জিনিস তো দেখা যাচ্ছে না, তো আপনি ঘড়ি কাটা ঘুরে ঘুরে দেখতে পারেন, চিন্তা করতে পারেন। সো সেটা হলো একটা জিনিস। আর এখন যেটা করছি সেটা হচ্ছে যে আপনার এটা তো একটু সহজ। সো ওই জিনিসটাকে কীভাবে খেয়াল করতে ওটা বোঝানোর চেষ্টা করেছি। ওইটা সবার জন্য না, যারা অলিম্পিয়াড ফাইট করে তাদের জন্য। আর হচ্ছে যে ওইটা বোঝানো ব্যাপারটা এরকম যে ভিজুয়ালাইজ করতে পারা আর কি। ওটা কোনো কঠিন কোনো জিনিস না কিন্তু আগের অঙ্কটা, কিন্তু ভিজুয়ালাইজ করতে পারা। কারণ ভিজুয়ালাইজ করতে না পারলে আসলে ব্যাপারটা এরকম হচ্ছে, এরকম হচ্ছে, কোনটা বেস কোনটা কি, আবার উল্টাপাল্টা করলে কি এটা কি ডাবল হয়ে গেল নাকি ওইটা একই টাইম, এইরকম একটা ঝামেলা যেন না লাগে, সেই জন্য কিন্তু ওইভাবে ওই জিনিসটাকে একটু সময় ধরে ধীরে ধীরে পয়েন্টগুলো ধরে ধরে বললাম। সবগুলো পয়েন্ট হয়তো বা মাথায় তাৎক্ষণিকভাবে নাও থাকতে পারে, আপনি ঘড়ির কাটা ঘুরে দেখতে পারেন, ওই সময় লেকচারটা অন করে রাখতে পারেন এবং অন করে সামনে পিছনে করে কোথায় কী বলেছি এটা একটু খেয়াল করতে পারেন যারা অলিম্পিয়াড ফাইট করেন। ওকে, আসেন, লাস্টে 2 যুক্ত এবং 3 যুক্ত কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কি না? কেমনে থাকবে স্যার? 1-এর বর্গ হচ্ছে, মানে লাস্টে যদি 1 থাকে কোনো সংখ্যা, তার বর্গ হচ্ছে লাস্টে 1ই থাকবে। 2 থাকলে লাস্টে 4 থাকবে, 3 থাকলে লাস্টে 9 থাকবে, 4 থাকলে লাস্টে 6 থাকবে, 4 4 16, 5 থাকলে লাস্টে 5ই থাকবে, 5 5 25, 6 থাকলে লাস্টে 6ই থাকবে, 6 6 36, 7 থাকলে লাস্টে 9 থাকবে, 7 7 49, 8 থাকলে লাস্টে 4 থাকবে, 28 64, 9 থাকলে 9 9 81, লাস্টে 1 থাকবে। লাস্টে 2 আর 3 যুক্ত কোনো পূর্ণবর্গ সংখ্যা তো পাইলাম না, তাইলে উত্তর হলো নো। নো, ইটস এ বিগ নো। ঠিক আছে? সো বিষয়গুলো অনেক সময় এরকমই থাকে। এই আবার অলিম্পিয়াড। আচ্ছা, আর কটা অলিম্পিয়াড আছে একটু দেখে নিই তো। নাই, তারপর সিরিজ। রেডি হয়ে যান, মজা হবে, সিরিজে মজা হবে। তখন তো স্পিড বেশি থাকবে। আচ্ছা, 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি পরবর্তী 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফলের দিয়ে গুণ করলে গুণফল এত হতে পারে?
পেজ গিয়ালা জিনিস, কত বড় গুণফল দিছে স্যার, ঠিক আছে। আচ্ছা অত বড় গুণফল, আর কি এত বড় গুণ করার প্র্যাকটিস করবো নাকি? আচ্ছা ঠিক আছে, সবগুলো গুণ করে করে দেখবো। আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি? 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল দিয়ে গুণ করলে 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি পরবর্তী, ও এখানে পরবর্তী আছে। আচ্ছা ইয়া, একটা জিনিস ভাবতে পেরেছি অলরেডি, দেখি। ধরেন আপনি নিলেন প্রথমে 1 2 3 4 5, 5টা ক্রমিক পূর্ণ সংখ্যা। আপনি বলতে পারেন যে স্যার এই 5টা ক্রমিক পূর্ণ সংখ্যা কি এই 5টাই হবে, অন্য কিছু হতে পারে। আচ্ছা, সামনে যাই থাক, সামনে যদি এখানে 5 থাকে তাহলে এখানে 5, এখানে 5, এখানেও 5, এখানেও 5, সামনে যদি 6 থাকে এখানেও 6, সামনে যদি 13 থাকে এখানেও 13, এখানে 13, তো সেইভাবে ধরলে যেটা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। আমি সামনের অঙ্ক নিয়ে চিন্তা ভাবনা করছি না, আমি পরের অঙ্ক নিয়ে চিন্তা ভাবনা করছি। কেন করছি? এইটাকে দেখে আমার একটু ভয় লাগছে, আসলে এত বড় জিনিস ভয় লাগাটাই স্বাভাবিক। সো সেই জন্য আমি ওইটা বাদ দিয়ে আমি একটু এখান দিয়ে চিন্তা করছি। আচ্ছা আসেন, জানি না সঠিক বেঠিক, একটু এখনই বুঝতে হবে। আচ্ছা গেল। আবার ক্রমিক সংখ্যা তো এমন হতে পারে 0 থেকে শুরু হতে পারে, 2 থেকে তো শুরু হতে পারে, সেটা নিয়ে একটু পরে ভাবি, আগে একটু দেখি। এখনই আবার আমাকে ভয় লাগা দিয়েন না আপনারা। আচ্ছা আপনারা তো নাই ভয় লাগাতে পারবেন না, কমেন্ট করে ভয় লাগায়েন, সমস্যা নেই, এখন ভয় লাগায়েন না। আসেন, এরপরে কী হলো, এরকম আরও 5টা এখানে দিলে, তাহলে পরবর্তী 5টা না, তাহলে এখানে দিলাম 6, এটা দিলাম 7, এটা দিলাম 8, এটা দিলাম 9, এবং তারপর দিলাম 0। এইবার আপনি একটা জিনিস খেয়াল করেন, 5টি ক্রমিক পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল। আচ্ছা এটা আপনার যতই হোক না কেন যোগফল কত হবে? 2 এর 3, 3 এ 6। আপনারা তো যোগফল অন্যভাবে বের করতে পারেন, ওই যে আগের অঙ্কতে করলাম। আমি একটু মুখোমুখি করছি কারণ এটা ছোট্ট, এখানে সিরিজের সূত্র টুত্র দিতে যাচ্ছি না। তো 5 4 এ 9, আর 4 এ 9, 3 এ 12, 13 14 15, তো এটা হলো 15 হবে যোগফল। আচ্ছা ফাইন, এটার যোগফল কত হবে? 9 আর 8 হচ্ছে 17, 17 আর 7 হচ্ছে 24, 24 আর 6 হচ্ছে 30, তাহলে এটা হলো 30 হবে। এই অবস্থাতে এটা গুণ করলে কখনোই এইটা আসবে না। কেন? কারণ 5 আর 0 গুণ করলে লাস্টে 0 আসবে, এখানে আছে 5, হবে না। তো এটা তো একটা সেট গেল। হ্যাঁ স্যার, আমি মনে হয় সঠিক ভাবতে পেরেছি, আপনাদেরকে সঠিক সমাধানটাই দিতে পারবো খুব সহজে। আচ্ছা আসেন, এইবার একটু দেখেন। আচ্ছা আপনি মনে করলেন ক্রমিক সংখ্যা এটা না, ক্রমিক সংখ্যাটা এখানে 0 থেকে শুরু হয়েছিল, তাহলে এই 0টা এখানে চলে আসবে। সো এই 0টাকে আপনি এইখানে নিয়ে আসবেন, 0 1 2 3 4 5। ও 5 তো আনা যাবে না, তখন 5টা ওখানে চলে যাবে। আচ্ছা আসেন, অসুবিধা নেই। সো আপনি কি করলেন, আপনি 5টাকে ওখানে নিয়ে গেলেন, তাহলে 5 6 7 8 9, এটা হলো। এতে করে এটার যোগফলটা কত কম বেশি হবে আপনি বলেন তো? কারণ আপনি এখানে 0 আমদানি করেছেন, 5 রপ্তানি করেছেন, তাহলে 5 পরিমাণ বাড়বে, আর এটা 0 পরিমাণ, এটা 5 পরিমাণ কমে যাবে। তাহলে এটা 5 পরিমাণ কমলে এটা 10 হবে, এটা যোগফলটা 10 হবে। চলেন দেখি, 4 আর 3 এ 7 আর 8 9 10, এটা 10 হয়ে গেছে। তাহলে এটা 5 কমবে আর ওইটা 5 বাড়বে, তাহলে 30, এটা 35 হওয়া উচিত। সো আমরা একটু দেখি বোঝার জন্য, শুধু 35 হওয়া উচিত। 9 আর 8 17, 17 আর 7 হচ্ছে, আচ্ছা এর সঙ্গে তো শুধু একটা 5 বাড়ছে, তাহলে 30 সঙ্গে 5 35 হবে, ঠিকই আছে। আচ্ছা এবারও কিন্তু 0 আর 5 গুণ করলে কিন্তু এটা 0, লাস্টের ডিজিটটা কিন্তু 0 হইতে হবে। তো এইভাবে যদি আপনি চেঞ্জ করতেই থাকেন, আপনি ধরেন যে এখান থেকে আরও এখানে নিয়ে আসলেন, তাহলে এখান থেকে 9 নিয়ে আসলেন, তাহলে ক্রমিক সংখ্যা আনতে হলে এখান থেকে আপনি এখান থেকে এটাকে 9 নিয়ে আসলেন, কিংবা এটার থেকে আপনি একটা কাজ করলেন যে আপনি 2 এদিকে 2 থেকে শুরু করলেন, 2 3 4, আরেকটা ট্রায়াল দিচ্ছি আর কি, 5 2 3 4 5 6, ওকে এটা 2 থেকে শুরু করছেন, 2 3 4 5 6, তাহলে পরেরটা কত হবে? 7 8 9, 8 9, এবং তারপরে হবে 0। 9 পরে কেন 0? এটা কোন দেশি ক্রমিক স্যার? 19-এর পরে 20 হয় না? তাহলে তো অবশ্যই 9-এর পরে 0ই হয়, তাহলে ঠিকই আছে 0, এবং এখানে হচ্ছে 1। এবার দেখেন, এবারও কিন্তু ওই একই জিনিস হবে। আমি যদি এইখান থেকে চিন্তা করি ব্যাপারটাকে, যে আমি এই 1টাকে এই পাশে দিয়ে দিছি, তো সবগুলো এক করে পিছিয়ে আসে, তাহলে 1 এখানে জয়েন্ট হয়েছে আর 6 এখানে জয়েন্ট হয়েছে, তো এখানে 1 পরিমাণ কমে গেছে, 6 পরিমাণ বাড়ছে, এই তাহলে এখানে 5 বাড়ছে, তার মানে এই 15 থেকে এটা 5 বেশি হবে যোগফলটা, তাহলে এটা 20 হবে। আর এখানে তাহলে যেহেতু এখানে 5 বাড়ছে, তাহলে এখানে 5 কমবে, একই কথা। তো তাহলে 30 থেকে এটা 25 হবে, সো 25 হবে।
তাহলে 5 আর 0। তো এই 0 আর 5-এর ফান্ডা যাচ্ছে না, কেন যাচ্ছে না এটা আপনারা বুঝতে পারছেন, কারণ এইটার সঙ্গে এইটার যে গ্যাপটা আছে এই গ্যাপটা হচ্ছে 5। এটা লাস্ট ডিজিট আর ওটা লাস্ট ডিজিটের গ্যাপ হচ্ছে 5। টাকা দেখেন, ওটা যদি 0 হয় তার মানে ওখানে 10 ধরতে হবে, এটা যদি 9 হয়, রিয়েলি 9 হয় তাহলে এটা 10 ধরতে হবে, আর এটা যদি 19 হয় তাহলে এটা 20 ধরতে হবে। সেই ক্ষেত্রে এটা 19 হলে এটা 20, আর যেহেতু এটা 19 তাহলে এটা অবশ্যই 15, তাহলে 20 থেকে 15 বাদ দিলে সবসময় 5। মানে এইটার থেকে এখানে প্রাথমিক যে যোগফলটা আমরা পাচ্ছিলাম, এই যোগফল থেকে এখন আপনি যতই যাই করবেন না কেন, ধরেন একটা করে স্টেপ সামনে আগে যান বা পিছনে আগে যান, একটা 5 বেড়ে যাবে, একটা 5 কমবে, অথবা একটা 5 কমবে, একটা 5 বাড়বে, তাই তো হচ্ছে। তো তাহলে এই 15 এখানে হয়, এখানে এখানে যেহেতু শুরুতেই 5 আর এখানে যেহেতু শুরুতেই 0 লাস্টের ডিজিট, তাহলে এই 5 বাড়া কমা যদি আপনি করতে থাকেন, কখনো এটা 0 হয়ে যাবে, এটা 5 থাকবে, কখনো এটা 5 হয়ে যাবে, এটা 0 হবে, এর বাইরে কিছু হবে না। আর 5 আর 0 গুণ করলে 5 হইতে পারে না, সুতরাং উত্তর হলো নো। পারছি আল্লাহর রহমতে। তো অলিম্পিয়াড পরীক্ষা দেওয়া উচিত মনে হয় আমার, না? আচ্ছা, তো চলেন, অসুবিধা নেই, আপনাদের সাথে আমিও পরীক্ষা দিব ইনশাল্লাহ। সো কন্টেস্ট হলে আমাকে দাওয়াত দিয়েন, যাবো না দেখতে। ওকে, আসেন। সো ধারা বা সিরিজ আমরা চলে আসি, এখন আমরা রেগুলেটেড স্পিডে চলে আসবো। সবাই একটু রেডি হয়ে যান, আমরা রেগুলেটেড স্পিডে চলে আসবো এখন, একটু স্বাভাবিক, এবং এই জায়গাটা থেকে সবাই কিন্তু সুন্দর মতো অঙ্কগুলো করার চেষ্টা করবেন আশা করি। চলেন। আচ্ছা, এত এর এনতম পদ কত? ওই বেটা, এত এর এনতম পদ কত দেন? এনতম পদ মানে টিএন, তাই না? সো লিখলাম টিএন। টিএন লেখার একটা সহজ রাস্তা, আপনারা তো a + n - 1 × d এটা করেন, যেহেতু এটা সমান্তর ধারা দেখা যাচ্ছে। আমরা সেটা করবো না, আমরা করবো কি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেন 3, আল্লাহর ওয়াস্তে একটা n লিখে দেন। তারপরে কি করবেন? কিছুই করবেন না, এই n এর মানটাকে 1 চিন্তা, nটা বাদ দিয়ে এই 3 যে আছে, n বাদ দিয়ে 3 যে আছে, এই 3 থেকে 2 বিয়োগ দেন 1, বা এই 2 থেকে এই 3 বিয়োগ দেন -1। সো এখানে -1 লিখে দেন, তাহলে টিএন এর মান এত। বুঝছেন কীভাবে করছি? আবার বলি, এই 5 থেকে 2 বাদ দিলাম হলো 3, এই 2 থেকে এই 3 বাদ দিলাম হলো -1, এখানে বসাই দিলাম, আর এখানে 10 বসাই দিবেন, শেষ। আচ্ছা, আসেন উদাহরণ 62, আবারও টিএন। ও আচ্ছা, আবারও টিএন। আচ্ছা, এটা গুণোত্তর ধারা, ও ফাইন। সো এটা হলো, আপনি কী করবেন, আপনার টিএন নির্ণয় করতে বলছে। তো প্রথম পদ 3 লিখলেন, তারপরে সাধারণ অনুপাত নাকি, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 লিখলেন। এবার n-তম পদ, এটা থেকে এটাতে যেতে হলে একটা জাম্প, দ্বিতীয় জাম্প, তাহলে n-তম পদে n-1 সংখ্যক জাম্প হবে। মানে ব্যাপারটা হচ্ছে 10 তলা মানে লিফটের 9, কারণটা কি, 9 বার সিঁড়ি অতিক্রম করতে হবে। 1 বার সিঁড়ি, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। গ্রাউন্ডটা তো 0, তাহলে মোট 0 1 2 3 4 5 6 7 8 9, মোট 10টা আছে। সো তাহলে জাম্প দিলেন, এটা হবে হচ্ছে n-1, বাস, কোনো সূত্র কিছু লাগবে না। আচ্ছা, আসেন, চলে আসেন, এগুলো জিনিস আপনারা জানেন অনেকেই। আচ্ছা, একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 5, ভালো হয়েছে, দ্বিতীয় পদ 5 এবং পঞ্চম পদ হচ্ছে 14, টিএন কত? ওই দ্বিতীয় পদ 5, পঞ্চম পদ 14। আচ্ছা, ঠিক আছে, पांचवी पद है 14, सो 14 हलो पांचवी पद माने पंचम पद। सो इसमें क्या है, एबार पंचम पद होच्छे 14 और द्वितीय पद कत, द्वितीय पद कई गेलो, द्वितीय पद होच्छे 5। अच्छा, द्वितीय पद होच्छे 5 और पंचम पद हलो 14। अच्छा, फाइन, और एटा हलो द्वितीय, एटा हलो पंचम, ना डाटाटा एकटु देखे निচ্ছি। सो पंचम पद 14 বিয়োগ হচ্ছে দ্বিতীয় পদ হলো 5, এই 5 বাদ দিয়ে দিলাম। তাহলে দ্বিতীয় পদ থেকে অঙ্ক কিন্তু খুব ছোট্ট, এই কথা বলি একটু আর কি। দ্বিতীয় পদ থেকে পঞ্চম পদে গেল, কয়টা পদ সামনে গেছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 3টা পদ সামনে গেছে। তাহলে প্রতি পদে কত করে বাড়ছে? 3 পদ সামনে গেল। আচ্ছা, 3টা একবারই লিখবো না, লিখতে চাচ্ছি না আর কি, বোঝার জন্য। আপনি লিখবেন, পরীক্ষার সময় আপনি করবেন। তাহলে 3টা পদ লিখবেন হচ্ছে এইভাবে, এই 5 থেকে 2 বাদ দিলে এই যে এই 2 আর এই 5 থেকে 2 বাদ দেন, এটা 3 আসবে। ওটা তো হিসাব করলাম নাকি? আচ্ছা, তাহলে এখানে হলো 9 আর এখানে হলো 3, তাহলে 3। এটা হলো ডি স্যার, অলওয়েজ এটা হলো ডি। টিএন কত? টিএন হচ্ছে, আপনি বুঝতেছেন, ডিটাকে আগে লিখতে হবে 3, তারপর কি ওই আগের অঙ্কের মতোই এখানে একটা এন লিখে দেবেন বড় করে,
এবার একটু প্রবলেম, আপনার তো ধারা নাই, আগের অঙ্কটাতে তো ধারা ছিল, তাই না? প্রথম পদ নিয়ে কাজ করতে পারছেন আপনি, আচ্ছা অসুবিধা নেই, আসেন এবার একটু দেখেন। আপনার যেহেতু দ্বিতীয় পদ 5 বলছে, সো তাহলে এখানে এনের মান 2 বসান। 2 বসালে দ্বিতীয় পদ বলছে যে এই জন্য এই যে এখানে, তাহলে এনের মানকে আপনি 2 বসায় ফেলেন এখানে 2। তাহলে দ্বিতীয় পদ যেহেতু 5 বলছে, দ্বিতীয় পদ 5, তাহলে 2 বসান, 3 দুগুণে 6। এই 6 যে হইলো, এই 6 এই 5 থেকে বিয়োগ দেন, তাহলে কত থাকে? -1 দিলেন, -1, তাহলে 3n - 1। ধারাটা এটাই ছিল স্যার, দেখে বোঝা যাচ্ছে 2 আর 5, ঠিক আছে? সো একই হওয়া উচিত, টিএনটা একই হয়েছে, আলহামদুলিল্লাহ। আসেন এইখানে আপনি কেন এই 2 থেকে 3 বিয়োগ দিয়েছিলেন? কারণ এনের মান আপনি 1 বসিয়েছিলেন, এখানে এনের মান এই জায়গায় আপনি 1 বসিয়েছিলেন। কেন 1 বসালেন? কারণ প্রথম পদ এই জন্য, আর ওখানে দ্বিতীয় পদ ছিল। আসেন, একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ 6 এবং পঞ্চম পদ হচ্ছে 48 হলে ষষ্ঠ পদ কত? ওই একই টাইপের, কিন্তু এটা গুণোত্তর ধারা, ওটা হলো সমান্তর, এটা গুণোত্তর। একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ হচ্ছে 6, আচ্ছা পঞ্চম পদ হচ্ছে 48, তো 48 হলো পঞ্চম পদ। যেহেতু গুণোত্তর ধারা, আপনি 6 দিয়ে ভাগ দিবেন। কি করলেন? আগেটা কিন্তু আপনি বিয়োগ করছেন, যেহেতু সমান্তর ধারা, সম অন্তর, সম পার্থক্য, এই জন্য পার্থক্য করছেন। আর গুণোত্তর, এই জন্য আপনি ভাগ দিলেন। ভাগ দিলে কি হচ্ছে, এটা কত গুণ আছে এটা বেরোচ্ছে। আচ্ছা বেরোলো, তারপর করবেন কি রুট। যেমন ওইখানে ভাগ দিয়েছিলেন, এটা আমরা যখন স্ট্যাটিস্টিক্স পড়বো তখন আমরা জিনিসটা বুঝতে পারবো যে আসলে যখন গুণ ভাগের ব্যাপারটা থাকে তখন রুটের ব্যাপারটা আসে, আর যখন এটা কিন্তু গড় একটা, সেটা আমরা স্ট্যাটিস্টিক্সে আলোচনা করব, আলোচনার দরজা বন্ধ না। ওকে, আপনি কি করতেছেন? 48 6 8, এগুলো 8, ঠিক আছে? আচ্ছা এখন কত পদ এটা? দ্বিতীয় পদ, পঞ্চম পদ, দ্বিতীয় পঞ্চম, কয় পদ সামনে গেছে? 3 পদ সামনে গেছে, তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে 3 পদ সামনে গেছে, তাহলে এটা কিউব রুট করতে হবে। তাহলে এটা আসবে হচ্ছে 2 এবং এটা হবে আর। কেন হবে বলি। ধরেন ইনফ্যাক্ট কি হচ্ছে, গুণোত্তর ধারার একটা পদের ভিতরে প্রথম পদ গুণ আছে, কিন্তু আরেকটা পদের ভিতরে প্রথম পদ গুণ আছে, উপরে নিচে প্রথম পদ কাটা গেছে। আপনারা যারা a × r⁻n - 1 দিয়ে করেন কোনো সমস্যা নেই, তো ওটা দিয়ে আমি একটু বুঝাচ্ছি আর কি। অঙ্ক তো ওইভাবে করে ফেলতে পারবেন আপনি, না চাইলে ওইভাবে আপনার নিজের মতোও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে আছে ফার্স্ট সেকেন্ড হওয়ার টার্গেটে থাকে, তাদের জন্য এইগুলো স্পেশালি বেশি করে দেখানো, অন্য কিছু না। সো তাহলে কী হলো, কিউব রুট করবেন। কিউব রুটটা পরে, সরি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে উপরে নিচে কাটাকাটি গেল এ, তাহলে এখানে কয়টা আর বেশি গুণ আছে আর এখানে কয়টা আর কম আছে, তো ওই বাড়তি আরগুলোর কিন্তু আরের গুণফলটা কিন্তু উপরে থাকবে। আর কয়টা বেশি আছে, প্রতিপদে তো আর বাড়ে, একটা করে আর বাড়ে, তো কয়টা আর বেশি আছে দেখেন, এই দ্বিতীয় পদ থেকে পঞ্চম পদ 3টা আর বেশি আছে, তার মানে এটা হচ্ছে আর কিউব বেসিক্যালি। তাহলে আর কিউব হলে আর বাইর করতে হলে কিউব রুট করতে হবে। আচ্ছা তাহলে আর 2 হয়ে গেল। আচ্ছা এখন টিএন বের করবেন, তাহলে টিএন বের করতে হলে কী করতে হবে? দেখেন দ্বিতীয় পদ, এখানে তো কী আছে, এটা দ্বিতীয় পদ না? দ্বিতীয় পদ কত? 6, তাহলে দ্বিতীয় পদে তো একটা আর আছে, n-1 সংখ্যক আর থাকে, যততম পদ তার চেয়ে একটা কম আর থাকে, তাহলে দ্বিতীয় পদ দুইটা মানে এখানে 2 আছে, তার চেয়ে একটা, তাহলে এখানে একটা আর আছে, তাহলে এই একটা আর যদি থাকে তাহলে এই 2 দিয়ে যদি ভাগ করেন এই 6কে, আরটা সরে গেল, তাহলে এটা পেয়ে গেলেন আপনি। তাহলে এটা কত হচ্ছে? এ হচ্ছে 6/2 = হলো 3। যদি তাই হয় তাহলে টিএন কত হবে? এই যে এ প্রথম পদ ইন্টু r⁻n-1। ইনফ্যাক্ট এটা কিন্তু এই ধারাটাই, যে দ্বিতীয় পদ 6 ইচ্ছা করে এরকম করে দেওয়া হয়েছে, কারণ একটা এক্সাম্পল দিয়ে যদি আপনি ব্যাপারটাকে খেয়াল করতে শুরু করেন তখন এই এক্সাম্পলটা আপনার নখদর্পণে থাকবে, পরীক্ষার হলে আপনার সেন্স করতে সহজ হবে যে এই এক্সাম্পলটাতে আপনি কী করেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে এই জায়গাতেও আপনি বুঝতে সহজ হবে, কারণ পদগুলো অনেকটাই মুখস্থ টাইপের হয়ে যাবে কিছুক্ষণ পর, যে ওইখানে এটা ছিল তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা গুণ করে এত দূর সামনে যায় পিছনে যায়, এই ব্যাপার আর কি। ঠিক আছে তো নাকি? আচ্ছা চলেন পরের স্লাইডে। একটি সমান্তর ধারার এসএন হচ্ছে এত, টিএন কত? ওমা এ কি, এসএন দেওয়া আছে, টিএন বের করবেন সমান্তর ধারার। তাহলে এসএন থেকে n-1, এসএন মানে হচ্ছে n পর্যন্ত যোগফল, আর Sn-1 মানে হচ্ছে n-1 পর্যন্ত যোগফল। তাহলে এসএন থেকে Sn-1 বাদ দিলে টিএনটা পাওয়া যাবে।
ঠিক আছে, চল তাহলে এখানে কী হলো, দিলাম n, এটাকে হিসাব করে নিচ্ছি 3n² প্লাস n ডিভাইড বাই 2 মাইনাস নিচে আবার 2, এনের জায়গায় n-1 বসাবো, তাহলে 3, এনের জায়গায় n-1 বসালে n² মাইনাস 2n প্লাস 1, মানে এনের জায়গায় n-1 বসাইছি, তাহলে n-1 হোল স্কোয়ার হয়েছে, n-1 হোল স্কোয়ার হচ্ছে এটা, প্লাস হচ্ছে n-1, এটাই tn। আমার কথা আশা করি সবাই বুঝছেন। নিচে হচ্ছে 2, তাহলে উপরে কত থাকতেছে 3n² কাটা, এখানে থাকে n, এখানে থাকে 3 দুগুণে, এখানে n একটা প্লাস n আর এখানে একটা মাইনাস n, সো 3n² কাটা যাবে, 3n² কাটা, এখানে হচ্ছে n, এর সাথে এই n কাটা, কারণ এটা মাইনাস n এটা প্লাস n, আর এইখানে আছে হচ্ছে মাইনাস n আছে প্লাস 3 দুগুণে 6n মাইনাস এই যে মাইনাস 3 × 1 মাইনাস 3 মাইনাস 4, ঠিক আছে কি না, মাইনাস 4, ভুল হচ্ছে নাকি, 3 দুগুণে 6 ঠিক আছে, এটা প্লাস 6n, এখানে প্লাস 3 সরি মাইনাস 3 থাকে, আর এখানে থাকে হচ্ছে মাইনাসে প্লাস 1, সো মাইনাস 2 থাকে, কেন একটু ভুল লাগতেছিল। আচ্ছা 2 দিয়ে ভাগ করলে 3n-1, ও এটা তাহলে সেম এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা সেম এক্সাম্পল থেকেই দেওয়া হয়েছে, এটা করে তাহলে tn হচ্ছে 3n-1, বুঝতে পারলেন। আসলে কি করছে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এইখানে কি আছে এই জায়গায় n পদের সমষ্টি আছে, তাহলে এই জায়গায় n-1 বসালে n এর জায়গায় n-1 বসালে n-1 পদের সমষ্টি হলো n-1 n পদের সমষ্টি, আর n-1 মানে একটা পদ কম নিয়ে সমষ্টি, তাহলে ওই n পদের সমষ্টি মানে ওইখানে লাস্ট পদটা তো n-তম পদ, ওই জন্য ওটা বিয়োগ করলে n-তম পদটা চলে আসছে। ফাইন, আসেন একটি গুণোত্তর ধারার Sn হচ্ছে এত হলে tn কত, কত সব গুণোত্তর ধারা দিয়ে দিছে। আচ্ছা Sn সমান এত হলে tn কত, ভালো হয়েছে, একইভাবে করি, একই n হচ্ছে এত, তাহলে 3 × 2n মাইনাস হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত, এটা হলো Sn হয়ে গেল, তাহলে মাইনাস হচ্ছে tn তো এখানে নাকি, এখানে কী করবো মাইনাস হচ্ছে এই জিনিসটাই বসাবো এখানে, আচ্ছা একবারে গুণ করে বসাই দিই না, 3 × 2n-1, 3 × 2n-1, আর মাইনাস দিব হচ্ছে মাইনাস না প্লাস হবে, মাইনাসে প্লাস, কারণ মাইনাস দিয়ে এই পুরো জিনিসটার গুণফলটা বসাবো, শুধু এনের জায়গায় n-1 বসাবো, তাহলে তো এটা প্লাস হয়ে যাবে, পুরোটার সামনে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করে প্লাস হয়েছে। আসেন এইটা এখন তাহলে কী হলো, 3 একটা কমন নিলে 3 × 2n-1 কমন যায়, তাহলে এখানে থাকে 2 আর ওইখানে থাকে 3 × 2n-1, তাহলে 1 থাকে, তাহলে সমান হলো 3 × 2n-1, ও সবগুলো অঙ্ক একই দেওয়া হয়েছে নাকি, আচ্ছা 3 × 2n-1, ও ফাইন, ওকে tn, আমরা অঙ্ক বুঝতেছি তো, চলেন পরের অঙ্কে চলে যাই। একটি সমান্তর ধারা দ্বিতীয় পদ 5 এবং S45, আচ্ছা এই নোটেশনটা সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে। S45 মানে চতুর্থ এবং পঞ্চম পদের সমষ্টি, 4, 5, 6 মানে হচ্ছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পদের সমষ্টি। 4 to 6 যদি বলা হয়, এরকম 4 একটা হাইফেন দিয়ে যদি 6 বলা হয়, তার মানে হচ্ছে 4 থেকে 6 নম্বর পদ পর্যন্ত সমষ্টি এটা। আর Sn মানে হচ্ছে n-তম পদ পর্যন্ত প্রথম পদ থেকে, মানে ব্যাপারটা এরকম। Sn মানে হচ্ছে S1 to n, তো এটা আর লেখে না, সবাই Sn লিখে। আচ্ছা আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে, আচ্ছা ব্যাপারটা পরে আলোচনা করি, চলেন। একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 5 এবং এত হলে tn কত, আচ্ছা দ্বিতীয় পদ 5, খুবই ভালো, দ্বিতীয় পদ 5 এবং s এত টু এত, আচ্ছা তাহলে কি হলো, tn হচ্ছে 5 তাই না, দ্বিতীয় পদ 5 এবং s এত হলো এত, চতুর্থ এবং পঞ্চম পদের সমষ্টি হচ্ছে এত,
টিএন নির্ণয় করতে বলছে, মুশকিলই পড়া গেল। তো দ্বিতীয় পদ যদি 5 হয়, তো এটা তো আপনি বুঝতেছেন যে দ্বিতীয় পদটা 5, আর চতুর্থ এবং পঞ্চম পদ একটু ভালো করে ভাবেন তো, চতুর্থ আর পঞ্চম পদে কি আছে? চতুর্থ পদ পর্যন্ত যেতে 3বার ডি কে যোগ করতে হয়েছে। প্রথম পদে তো কোনো ডি নাই, একটা ডি যোগ করলেন, 2টা ডি যোগ করলেন, 3, তাহলে এখানে 3টা ডি যোগ করা হয়েছে। তাহলে যোগ করলাম 3D, 3টা ডি যোগ করা হয়েছে। কার সাথে? এ এর সাথে। এটা আপনারা পারেন, প্রথম পদের সাথে 3টা ডি যোগ করা হয়েছে। আর পঞ্চম পদে যাইতে হলে প্রথম পদের সাথে 4টা ডি যোগ করা হয়েছে, একটা ডি কম, কারণ প্রথম পদে তো কোনো ডি থাকে না, এটা আপনারাও জানেন। তাহলে কি হলো? এটা গেল। এখন এইটা সমান সমান ওরা বলতেছে 25। বাহ, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছে। দ্বিতীয় পদ মানে হচ্ছে, আচ্ছা এটাকে একটু সরল করে নিই নাকি, 2a, বেশি উৎসাহী হওয়ার দরকার নেই। 5 আর 7d ইকুয়াল টু হচ্ছে 25। এবার আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, দ্বিতীয় পদ হচ্ছে 5, দ্বিতীয় পদ 5 মানে হচ্ছে দ্বিতীয় পদ মানে একটা ডি যোগ করা হয়েছে, তাহলে টি একটা ডি যোগ করা হয়েছে, তাহলে a প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে কি না 5। তো যদি এই সমীকরণটা, ওটা 1 নম্বর সমীকরণ থাক, আর এই সমীকরণটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2a প্লাস 2d ইকুয়াল টু হলো 5। এই এটা 10 হয়ে যাবে। সো এই ভুল লিখতেছি, বলেন না কেন? আচ্ছা, এই ঘুমাইছেন নাকি কেউ? আবার এই ঘুমাই যায় না কিন্তু, ইউটিউবে বিল উঠতেছে। আচ্ছা, তাহলে কী হলো? 2d। এবার এটা থেকে বিয়োগ দিলে 5d সমান সমান হচ্ছে 15, তাহলে 5d সমান সমান হচ্ছে 15, আর d হলো তাহলে 3। ডি যদি 3 হয়, ডি বেড়ে গেছে, এটা বাইর করতে হবে, তাই না? তাহলে এই যে দ্বিতীয় পদে 5 আছে, এই 5 থেকে 3 বাদ দিলে তো প্রথম পদটা খালি থাকবে, কারণ দ্বিতীয় পদে তো একটা ডি বাড়ছে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে এ হচ্ছে, অতএব এ হলো কত? 2। আচ্ছা, তাহলে এ যদি 2 হয়, আবার আগের ধারা 2 5। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসেন, এ যদি 2 হয়, তাহলে আমার পদ লিখব কীভাবে? টিএন সমান সমান হচ্ছে এই যে 3n হবে ডি ইন্টু এন, আর এ তো প্রথম পদ। আপনার এটা কিন্তু বাইরে না করলেও চলতো, তাই না? আমরা কিন্তু এটা জানি। আচ্ছা, বাইরে যেহেতু করছি করি থাক, কিন্তু এটা আসলে দরকার নাই। কেন দরকার নেই বলেন তো? 3n বসছে, আর দ্বিতীয় পদ তো দেওয়া আছে আপনার, দ্বিতীয় পদ দেওয়া আছে। তাহলে আপনি এখন কী করবেন? এই এনের জায়গায় 2 বসলে 3 দুগুণে 6 হয়, ওই 6 দ্বিতীয় পদ 5, এখান থেকে বিয়োগ দেবেন, 5 থেকে 6 বাদ দিলে -1 থাকে, সুন্দর মতো এটা লিখে দেবেন। এটা তো এখন সবাই বুঝতেছেন। আসেন পরের স্লাইড। একটি সমান্তর ধারার S12 সমান্তর ধারা, আবার ইয়ে ক্যা হ্যাঁ ভাইয়া? আচ্ছা, একটি সমান্তর ধারার S13 ইকুয়াল টু 15, S56 ইকুয়াল টু 31। T20 কত? T20 ম্যাচ খেলবেন নাকি? আচ্ছা এই শুনেন, এই আপনি কার সাথে কথা বলেন? কথা বলেন না, এখন পড়েন, কথা বলার অনেক সময় পাবেন। আর না হলে লেকচারটা বন্ধ করে দিয়ে কথা বলে নেন, তারপর পড়েন। আচ্ছা আসেন, তো S1 থেকে 3 পর্যন্ত কি কি আছে? 3টা এ আছে, 1 2 3 3টা পদে 3টা এ আছে। আর ডি এর পরিমাণ কয়টা আছে একটু হিসাব করেন। 1-এ কোনো ডি নাই, 2-তে একটা ডি আছে, 3-তে 2টা ডি আছে, তাহলে 3টা ডি আছে। এটা হলো 15, 3 দিয়ে ভাগ করলে a প্লাস ডি ইকুয়াল টু হলো 3। ये क्या है? 2টা ডি 3টা ডি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আল্লাহ ভরসা। আচ্ছা S5 to 6 মানে 5 আর 6 2টা পদ। 5 মানে হচ্ছে ধরেন এরকম, 5 মানে কয়টা ডি আছে? 4টা ডি আছে, তাহলে a প্লাস 4d, আর এখানে তো 6 আর একটা আছে, তাহলে 2টা এ আছে, আর এখানে 4টা ডি আছে, এখানে 5টা ডি আছে। 5 আর 4-এ 9টা, 9d সমান সমান হলো কত? 31। আচ্ছা, তো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখতেছি, এটাকে 2 দিয়ে, তাহলে 2a প্লাস 2d ইকুয়াল হলো 6। क्या हो गया? আচ্ছা, তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম, ওটাকে 2 দিয়ে গুণ করার পর ভাই আপনি এখানে গুণ করে রাখবেন। এটা আসলে আপনার ব্যাপার, এই রাফগুলো তো আপনার দেখাতে হচ্ছে না, আপনার উত্তরটা লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর লিখতে হবে অথবা এমসিকিউতে টিক দিতে হবে। এমসিকিউতে টিক দেওয়ার ব্যাপারে তো আরও কিছু অপশন টেস্ট আপনারা জানেন, সেগুলো নিয়ে কিন্তু আমি আগের ক্লাসে কিন্তু আলোচনাও করেছি। ওকে আসেন, তাহলে কী হলো? এখান থেকে এটা বিয়োগ দিলে আপনার এখানে 7d
সমান সমান হচ্ছে 25, 31 আর এখানে হচ্ছে 25। কোথায় জানি একটা মিস্টেক আছে, অঙ্কটা দেওয়ার মধ্যে একটা মিস্টেক আছে মনে হচ্ছে আর কি। আচ্ছা দাঁড়ান তো অঙ্কটা একটু ঠিক করে নিই, কোথায় জানি একটা মিস্টেক মনে হচ্ছে। আচ্ছা একটু দেখি অঙ্কটার মানে কত প্রিন্টিং মিস্টেক আছে বা পেন মিস্টেক আছে বা এরকম কিছু একটা আছে। আচ্ছা প্রথম 3টা পদ না, সমান্তর ধারা যদি ওইটাই দিয়ে দেয়, আমরা একটু দেখি 8, 5, 13, 13 আর 2 হচ্ছে 15, না ঠিকই তো আছে, 3টা পদের সমষ্টি হচ্ছে 15। আচ্ছা ফাইন, কই গেল জানি আমাদের অঙ্ক। আচ্ছা তাহলে আমরা কোথাও ধরতে ভুল করেছি কিনা একটু দেখে নিচ্ছি। এটা না, এটা। আচ্ছা কী হলো, এখানে 1, 3, 3টা পদ আছে, 1, 2, 3, ঠিক আছে তো নাকি? আচ্ছা একটা হলো এ, আরেকটা তো এ প্লাস একটা ডি, আরেকটা তো হলো এ প্লাস 2টা ডি, তাহলে 2টা ডি আর একটা ডি, মোট হলো 3টা ডি, আর 3টাতে 3টা এ, তাহলে 3a প্লাস 3d সমান সমান এত, তাহলে এ প্লাস ডি সমান সমান হচ্ছে 3। 3 দিয়ে ভাগ করলে 5 হয়। খুব ভালো কাজ করছি না স্যার? হতে হয় স্যার, ম্যান ইজ মেন্টাল, মানুষ মাত্রই ভুল। আচ্ছা কথা বলতে বলতে স্যার এটা লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা 5 হবে এই জন্য স্যার, তাই তো বলি কোথায় একটা জানি কেমন কেমন জানি লাগতেছে, কারণ এরকম ফিগারটা এরকম আসা উচিত না। আচ্ছা তো এই ক্ষেত্রে যদি 5 এটা ডাবল করে এটা 10 হবে। ওকে দেন 10 হইলো, এটা 10 হইলো, এই হলো 10, তাহলে 10 হলে এইটা হইল 21 মানে হচ্ছে 21 নাকি, 21 মানে হচ্ছে 21, এটা হলো 21 হয়ে গেল। এইবার ডি দিলে কি হলো, 7 দিয়ে ভাগ করলে 3। ও মাই গড 3। এবার ঠিক আছে, পূর্ণ সংখ্যা আসতেছে একটু। আচ্ছা এবার T20 বের করতে বলছে। ও মা T20, তাহলে 3 ইন্টু n মানে 20, একবারে বসা দিচ্ছি, Tn বের না করে T20 একবারে। T20 সমান সমান 3n মাইনাস, এখানে মাইনাস কত হবে সেটা তো আগে লাগবে আমার, তো মাইনাস কত হবে, এই ডি এর মান যদি আপনি এইখানে বসায় দেন তাহলে এ এর মানটা 2 পাওয়া যাচ্ছে, তাহলে যেহেতু 2 পাওয়া যাচ্ছে তাহলে এই 2 থেকে প্রথম পদটা 2 পাওয়া যাচ্ছে, 2 থেকে এই 3 বিয়োগ দিলে, আমরা আগের স্লাইডে আলোচনা করলাম, 3 বিয়োগ দিলে -1, তাহলে এখান থেকে -1 হবে। 3 × 60 বিয়োগ 1 হচ্ছে 59, 59 অ্যান্সার। কি ঠিক আছে না? বুঝতে অসুবিধা হলে পরে বললেন। একটু শর্টকাট যাচ্ছি, বিষয়গুলো এখন তো আপনারা অনেক কিছু পারেন সেই জন্য শর্টকাট যাচ্ছি, আবার নাহলে আবার ভালো স্টুডেন্টগুলো বোর্ড হয়ে যাবে, আবার নাহলে আবার এই আর কি, সবাই পারে মোটামুটি। একটি সমান্তর ধারা দ্বিতীয় পদ এবং S34, দ্বিতীয় পদ এবং S34 ইকুয়াল টু এত হলে Tn কত? সমান্তর ধারা দ্বিতীয় পদ নাই, এবার রিয়েলি মিস্টেক আছে মনে হচ্ছে এখানে। আচ্ছা সমান্তর ধারা দ্বিতীয় পদ, আচ্ছা যদি আমরা আগের এক্সাম্পলটাই ধরি যে ওইটাই দেওয়া আছে, তাহলে এখানে ধরলাম দ্বিতীয় পদ 5 এবং S34 36 হলে Tn ইকুয়াল টু কত? ওই S34 36 সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? ঠিক আছে, এটা কিন্তু গুণোত্তর ধারা হওয়া উচিত। 34 ওকে, একটু দেখে নিচ্ছি। ওই ये किधर चला गया? 34 না 12 × 24, জি স্যার এটা গুণোত্তর ধারা হবে, এই ধারাটাই দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে। ওকে আসেন, ওকে আসেন, সমান্তর ধারা দ্বিতীয় পদ, সমান্তর না এটা গুণোত্তর হবে, বাস বাকি সব ঠিক আছে। গুণোত্তর ধারা এটা না, গুণোত্তর সরি, তাহলে পরপর দুইটা পদ 3 আর 4 এটা গুণ করে 36 আসছে, আর দ্বিতীয় পদটা হচ্ছে 5 আছে। দ্বিতীয় পদে একটা, দ্বিতীয় পদ সেক্ষেত্রে 5 না, সেক্ষেত্রে তো 5 হবে না। দ্বিতীয় পদটা ধরবো, মনে করেন অঙ্কটা দেওয়া আছে দ্বিতীয় পদ হচ্ছে 6, ওকে দ্বিতীয় পদ 6 দিলাম। একটা সমান্তর ধারা দ্বিতীয় পদ হচ্ছে 6 এবং এটার 3 এবং 4 নম্বর পদ, কারণ এখানে আরও একবার আর আছে, ওখানে একবার একটা আর আছে, এখানে একটা আর আছে, দ্বিতীয় পদে তো একটা আর থাকে নাকি, তাহলে এখানে 2টা আর আছে, এখানে 3টা আর আছে।
ওইগুলো সবগুলো হিসাব করলে এটা আসে। আচ্ছা, অসুবিধা নেই, প্রথম পদ তো জানি না, মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হলো এ আর হচ্ছে 6, আর এইটা হচ্ছে এটা হচ্ছে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, বাস এইটা সমান কত 36। তাহলে এ আর 6 এখানে বসায় দেন, এখানে এ আর ইন্টু আর আছে, তাহলে এখানে 6 আর 6 আর প্লাস এ আর ইন্টু আর স্কোয়ার আছে, তাইলে এইটা হলো 6 আর স্কোয়ার, বাস 36 পাইছি পাইছি। আচ্ছা আসেন, তাহলে এখানে কী হলো, এইটা 6 দিয়ে ভাগ করে দিলে আর স্কোয়ার প্লাস আর 6 দিয়ে 36কে ভাগ করলে 6 হয় নাকি? আচ্ছা -6 ইকুয়াল টু হচ্ছে 0। তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাই না? 3 আর হচ্ছে 6, তাহলে 2 -2 থাকে, তাহলে আর ইকুয়াল টু এখান থেকে 2 আসে হিসাব করলে, আসে। তাহলে আর ইকুয়াল টু 2 আসে। দেখেন স্যার, আমি কিন্তু এই মিডল টার্মটা না করে কিন্তু অ্যান্সারটা বলতেছি। এটা কিন্তু মিডল টার্ম আমি আপনাদেরকে শিখেছি যে কেমনি মিডল টার্মটা না করে অ্যান্সারটা বলা যায়। দেখেন স্যার, এটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এটা কত হবে? এটাকে প্লাস মাইনাস দিয়ে মিলাইতে হবে, এর উৎপাদক থেকে এটাকে প্লাস মাইনাস দিয়ে মিলাইতে হবে, 3 হবে আর -2 হবে, তাহলে এটা হবে। কিন্তু 3 যেহেতু প্লাস, তাহলে এটাকে পাশান্তর করার পরে মানে আর -3 আর +3 একটা থাকবে আর -2 একটা থাকবে, তো পাশান্তর করার পরে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তো আর তো এখানে মাইনাস হচ্ছে না, কেন আর মাইনাস হচ্ছে না? কারণ তাহলে দ্বিতীয় পদটা নেগেটিভ থাকতো, কিংবা এইখানে একটা নেগেটিভ থাকতো, এটা বোঝা যাচ্ছে হিসাব করলে। এইটুকু হিসাব আপনারা করেন যারা একটু বুঝতে চান, আর যারা বুঝতে চান না তারা তো অঙ্ক দেখলেই খুশি এবং অঙ্কটা পারলেই খুশি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, সেটাও খারাপ না। আচ্ছা আসেন, 2 হলো আর এর মান, আর এর মান যদি 2 হয়, আচ্ছা ঠিক আছে, তাহলে আর এর মান 2 হয়ে গেল। আর এর মান 2 হলে এইটাকে, এই যে প্রথম পদকে এ আর কে এখানে আর এর মান 2 বসালে এর মানটা 3 আসে, অর্থাৎ এ ইকুয়াল টু 3 আসে। টিএন তাহলে কত হবে? ওহ মিলে গেছে, টিএন হচ্ছে 3 ইন্টু আর ওই 2, আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার আর n-1, তাহলে n-1 প্লাস ফাইন n-1 অ্যান্সার। সো এখানে আপনার 3টা পজিটিভ মাইনাস 2টা নেগেটিভ, -2 +3। তো -2টা যখন আপনি পাশান্তর করতেছেন সমীকরণে, মানে আর -2 থেকে, ওইটা প্লাস হচ্ছে এটা। সো এখানে আর নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নাই, আর নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নাই। কেন স্কোপ নাই? দেখেন, এগুলো দুটো পূর্ণ সংখ্যা, এখানে একটা আর বেশি আছে, সো এই পদটা অনেক বড় হইতো, চৌথ পদটা। 2 বা 3 দিয়ে যাই দিয়ে গুণ করেন, 3 দিয়ে গুণ করলে মানে 3টা তো এখানে বসালে তো আর এর মানটা নেগেটিভ আসবে, তাই না? কি বলছি, এখান থেকে আর এর 2টা মান আসতেছে, একটা হলো -3, একটা হলো +2, উল্টায় চিহ্নটাকে উল্টায় তো আসবে। -3 আসলে তো এইটার এই পদটার এটা 3 গুণ হবে, এটা 3 গুণ হবে। তো -3 মানে কি? -3 গুণ, মানে এটা যদি প্লাস হয় এটা 3 গুণ মাইনাস এটা হবে, তো তাহলে এটা নেগেটিভ আসতো না। তাহলে যেহেতু নেগেটিভ আসে নাই, তার মানে অবশ্যই এখানে -3 গ্রহণযোগ্য মান না, +2টা গ্রহণযোগ্য মান। এই -2টা কিন্তু +2 হয়ে যাচ্ছে, সেটা গ্রহণযোগ্য মান। কথাটা বুঝতেছেন? চলে আসে, তাহলে বোঝা গেল। চলেন পরের স্লাইডে। একটি সমান্তরাল টিএন হচ্ছে এত হলে এসএন কত? জব বাবা, টিএন থেকে বের এসএন উল্টা। আচ্ছা করি, অসুবিধা কি? একটি সমান্তরাল টিএন হচ্ছে 3n-1 হলে এসএন কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে একটি সমান্তরাল টিএন 3n-1 টিএন আছে, এসএন বাইর করতে হবে। তো টিএন থেকে আমি প্রথম পত্রে বাইর করতে পারি, ঠিক আছে। আসেন, T1 কত? এন এর মান 1 বসালে প্রথম পত্রটা 2, এটা আবার ওই ধারাটাই মনে হচ্ছে আর কি। ও n-3n-1, এটা তো ওই ধারাটাই। তাহলে T1 সমান হচ্ছে 2, প্রথম পদ 2, আর nতম পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, তাহলে প্রতিটা পদের গড় মান ইন্টু পদ সংখ্যা কত, n সংখ্যক পদ আছে, তাহলে এইটা হবে সমষ্টিটা। এটাই আছেন স্যার, এটাই আছেন, ঠিক আছে। তাহলে কি হলো, 3n2 + n-1 ইন্টু ডি এত থাকে, ঠিকই আছে স্যার। n ইন্টু 3n + 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা হচ্ছে, বুঝছেন তো সবাই? যেভাবে কার্ল ফ্রেডেরিক জোহান গস
সর্বপ্রথম ধারা নির্ণয়ে, উনাকে ধারার জনক বলা হয়, উনি সর্বপ্রথম খুব প্রাইমারি স্টুডেন্ট ছিলেন, কিন্তু প্রাইমারি স্টুডেন্ট থাকা অবস্থায় উনি সর্বপ্রথম ধারার আইডিয়াটা নিয়ে আসেন। শিক্ষক ওনাকে বলেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। তো সবাই তো 1 যোগ 2 3, 3 যোগ 3 6 এইভাবে যোগ করে যাচ্ছিল। তো সে করছে কি, সে একটু মজা করি, মাঝখানে একটু কথা বলার দরকারও আছে। দেখেন 1 2 3 4 এইভাবে ডট 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 98 90 প্লাস 99 প্লাস 90 এই 100। আচ্ছা 100। হ্যাঁ, উনি চিন্তা করে দেখলেন যে প্রথমটা আর শেষটা যোগ করলে 101 হয়, দ্বিতীয়টা আর পরেরটা যোগ করলে আবার একটা 101 হয়, এবং প্রতি দুইটা মিলে একটা করে 101 হয়। তাহলে পদ আছে 100টা, যেহেতু দুইটা মিলে একটা করে 101 হয়, তাহলে পদের সংখ্যা হবে 101-এর পরিমাণ হবে 50টা। তো উনি কী করলেন, উনি আর এটা লিখলেন না, উনি কী করলেন 101, প্রাইমারি স্টুডেন্ট কিন্তু, উনি করলেন কি এর সাথে 50 গুণ দিয়ে দেবেন। তো ইসমে क्या মিলা, এখানে হলো 50 এটা, তারপরে কত হবে এটা 50টা 101 আছে আর কি, তাহলে ওইখানে আবার হবে এই 1-এর সাথে গুণ দিলে এটা হবে হচ্ছে আবার 50। তো এই যোগফলটা ইতিহাসে 50-50 নামে পরিচিত। তো উনি দেখলেন যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করলে আসলে 50-50 হয়। মানে এই ছোটো বাচ্চা আসলেই বোঝা যাচ্ছে যে সে মেধাবী। আচ্ছা তাহলে যাক এই বাদ দেন, যদিও দিস ইজ মাই লাভ। সো তারপর হ্যাঁ, তো সেই তত্ত্বটাকে ব্যবহার করলাম, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, তাহলে গড় হচ্ছে কিন্তু পদ সংখ্যা, বা পদ সংখ্যাটাকে আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে পদের সংখ্যা অর্ধেক হয়ে গেল। যেমন এখানে 100টা পদ ছিল, এই যে 2 দিয়ে ভাগ করলে 50টা হয়ে গেছে। সো দ্যাটস ইট। আচ্ছা আসেন, একটি গুণোত্তর ধারার টিএন ইকুয়াল টু এত হলে এসএন কত। এবার গুণোত্তর ধারার টিএন দেওয়া আছে, আর কত ঝামেলা করবি রে বাপ। আচ্ছা ঠিক আছে, গুণোত্তর ধারার টিএন দেওয়া আছে, তাহলে এসএন বাই করতে হবে। ইয়ে ক্যা হো গিয়া, গলা অবধি পানি আ গিয়া। আচ্ছা আসেন করি, একটু সাদা খালি নিই, কেমন জানি একটু লাগে। গুণোত্তর ধারার টিএন দেওয়া আছে, এটা এসএন বাইর করবো কেমনি। আচ্ছা প্রথমে T1টা আমরা বের করি, অর্থাৎ এটা বের করি। T1 মানে হচ্ছে এ, তাই না? T1 কিন্তু এ, হ্যাঁ এটা কিন্তু এ। তো 1 বসালে এখানে 3 দুগুণে 6, 3 × 2n-1, তাহলে 1 বসালে এখানে 3 থাকে। প্রথম পদ এ সমান সমান 3 আসে, n এর মান 1 বসাইলে 2 0 হয়, 1 হয়ে যায় 3। তাহলে প্রথম পদ পাইছি। তাহলে টিএন থাকলে এসএন বাইর করে কেমনে জানি, মনে আছে তোদের? এসএন হচ্ছে এ ইন্টু r⁴ এই এন দেখ টিএন দেওয়া আছে, তাহলে টিএন যদি এরকম দেওয়া থাকে তাহলে এই যে তো আর, তাহলে 2⁴ n-1 ডিভাইডেড বাই n-1, 2-1, আর 2-1 তো 1ই হয়। তাহলে এটা পাওয়া গেছে এসএন সমান সমান হচ্ছে 3 × 2n-1। ওইখানে n এর পাওয়ারের সঙ্গে মাইনাস আছে, আর এইখানে বেজের সাথে মাইনাস আছে, 2n থেকে এটা মাইনাস করা হয়েছে। আল্লাহ, এটাই আনসার স্যার। ওকে, তাহলে ওইটা একটা আনসার, এটা একটা আনসার। ভিডিপি এখনো আসে নাই, শুধু আনসার আছে। আচ্ছা ঠিক আছে। ওরে বাবারে, ইয়ে ক্যা হো গিয়া। একটি সমান্তর ধারার এসএন সমান এত হলে টিএন কত? এই বাট এটা একটু করছি না, হই কি কয় এক অঙ্ক কয়বার করবো ওই বেড়াই। এই যে একটি সমান্তর ধারা টিএন সমান এত হলে, আচ্ছা n × 3n+1/2, আর এখানে টিএন একই অঙ্ক, মনে হয় ভুল করে ডাবল হয়ে গেছে, যে কোনো কারণে হোক না কেন। সো ডাবল থাকলে আপনারা এটা হোমওয়ার্ক করে। আচ্ছা এটা হলো এসএন সমান এত হলে টিএন কত, এটাও করছি, ওই স্লাইডে আছে কিনা একটু দেখে নিচ্ছি, তারপর আপনাদের সাথে কথা বলছি। এসএন সমান 2n-1 হলে টিএন কত, ইয়া 2n-1 হলে টিএন কত, এসএন সমান এসএন এ এই জায়গাটাতে একটু ভুল দেখা যাচ্ছে, এটা এরকম হওয়ার কথা না, মনে হচ্ছে এটা -1 হবে আর কি, একই অঙ্ক। সো ডান, যাক একটা স্লাইড জাম্প মারছি, একই জিনিস ডাবল আসছে আর কি, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক ছিল।
পরিমিতি ও, আমি এটা দিতে বলেছিলাম, কি দিয়েছে জানি না। আচ্ছা আসেন একটু ওই, ওকে, আচ্ছা এইটা পরিমিতি ও, একটু মোটা করে নিই না, দেখতে সুন্দর হবে, ছাপানোর অক্ষরের মতো দেখা যাবে। আচ্ছা পরিমিতি ও, আরও মোটা লাগবে না? আচ্ছা ঠিক আছে, একটু টাইম পাস করি, অসুবিধা নেই। আচ্ছা পরিমিতি ও এই, পরিমিতি ও ঘন জ্যামিতি, ঠিক আছে, ঘন জ্যামিতি। পরিমিতি ও ঘনজ্যামিতি, ঘনজ্যামিতিটা লিখেন, আমরা লিখে দিলাম। আচ্ছা তো যাই হোক, যদিও ঘনজ্যামিতির এই ঘনটা এর সাথে থাকে, প্রচলিত এটা লিখলাম, কিন্তু নিয়ম মোতাবেক এটার সাথে যাওয়া উচিত। এনিওয়ে এটা বাংলা ক্লাস না। এই কে ঘুমায়। আচ্ছা আসেন, সো এই পেন থিকনেস ঠিক আছে, ওকে আসেন। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 4 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। বুঝছি, এই অঙ্কটা আমি দিয়েছি, কেন দিয়েছি কারণটা হচ্ছে এইটা আপনারা অনেকে ইন্টারমিডিয়েটের সিলেবাস শুরু করে দিয়েছেন, ভেক্টর পড়ছেন, তো ভেক্টরে একটা সূত্র আছে, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কটা খুব সহজে করে ফেলা যায়। তো যেহেতু সহজে করে ফেলা যায়, কিন্তু আপনাদের কাছে এটা বিশাল একটা অঙ্ক, যদি এ ধরনের কোনো অঙ্ক দেয় আপনি ভেক্টরের সূত্রটা দিয়ে দ্রুত তড়িৎ গতিতে করে ফেলবেন, ঠিক আছে? সেটা একটু দেখেন, আগে একটু অঙ্কটা বুঝাই নেই, তারপরে কথা বলছি। ধরেন একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি করে চলে গেছে। আচ্ছা ফাইন, এই যে সেই নির্দিষ্ট স্থান এবং দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে, এই সেই 120 ডিগ্রি কোণে দুই দিকে চলে গেছে। আচ্ছা, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার, একজন গেছে ঘন্টায় 10 কিলোমিটার, আরেকজন গেছে ঘন্টায় 8 কিলোমিটার। তো এদিকে গেছে মনে করেন ঘন্টায় 10 আর এদিকে গেছে ঘন্টায় 8। আচ্ছা, কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, তাহলে 5 × 50 গেছে এদিকে, এটার সঙ্গে 5 দিয়ে গুণ করলে 50 গেছে এদিকে, আর এটার সঙ্গে 8 দিয়ে গুণ করলে 5 দিয়ে গুণ করলে 5 × 8 = 40 গেছে ওইদিকে। সো এটার 40টা উপরে লিখলাম, ইকুয়ালটা উপরের দিকে। আচ্ছা 40 গেছে উপরের দিকে। আচ্ছা 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব, তো এই মামু সরাসরি দূরত্ব নির্ণয় করার সময় আপনারা বহুত কষ্ট করেন, এই কষ্ট সব বাদ, ঠিক আছে? এই সরাসরি দূরত্বটা হলো 5 ঘন্টা পরে, এই যে এইটা হলো সরাসরি দূরত্ব। তো এটা করতে গেলে আপনি একটা সামান্তরিক সূত্র, আপনারা যারা উচ্চ মাধ্যমিক পড়াশোনা শুরু করে দিয়েছেন, যা আমরা অলরেডি আমাদের সুপ্রিয় বরুণ স্যারের ক্লাসে অনেকেই এনরোল্ড হয়ে গেছেন, ভেক্টর যারা পড়তে পারেন, আমাদের ম্যাথ কোর্সও আসতেছে, জাস্ট এটা একটু আগে দিয়ে আপনাদেরকে ম্যাথ কোর্সটা আমরা দিয়ে দিব খুব দ্রুত। কেমিস্ট্রি কোর্সও আসতেছে, টেনশন নাই। সো 3 জন বুয়েটিয়ান 3টা কোর্স আপনাদের জন্য নিয়ে আসতেছি, আমরা চেষ্টা করতেছি, সঙ্গে মজাও থাকবে, সঙ্গে দুষ্টামিও থাকবে, সঙ্গে আরও অনেক কিছু থাকবে, অনেক গল্প থাকবে। আমার ছাত্র জীবনের অনেক গল্প আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আপনাদের এরকম গল্প আছে, মিলে যাবে, আর এলাকায় গেলে তো আপনাদের সাথে দেখা হবে। সব ভালো থাকেন, চলেন এবার অঙ্ক করি। তো আমি সামান্তরিকটা পূর্ণ করলাম। সামান্তরিকটা কি হয়? সামান্তরিক হয়, আই মিন প্যারালোগ্রাম হয়। সামান্তরিকের ইংলিশ তো প্যারালোগ্রাম, যদি ভুল না করে দেখি। আচ্ছা তাহলে কি হলো, এইবার দেখেন তো এইটা কত 50 আর এইটা কত, এটা যদি 40 হয় তাহলে ওটাও 40, বাস 40। আর এই কোণটা কত, এই কোণটা যদি 120 হয় তাহলে এটা 60 হবে, কারণ দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতো। তো এবার আপনি এই সূত্রটা ইউজ করে ফেলেন, ইন্টারে যারা পড়তেছেন তারা এই সূত্রটা জানেন যে এই কর্ণটা কীভাবে বের করে। আর কর্ণটাকে জেনারেলি আর বলে, রেজাল্টেন্ট আর কি। আর = √p², একটাকে পি ধরেন, p² 50² প্লাস q², q মানে হচ্ছে 40, মানে কিউ p² প্লাস q² প্লাস 2 pq cos আলফা, আলফা কত 60, মানে আলফা আর কি, অন্তর্ভুক্ত কোণটাকে আলফা বলে। তো জেনারেলি এই কোণটাকে আলফা বলে, এইটাকে কে একটু কালারটা চেঞ্জ করে নিয়ে লিখে দিই, তাহলে এটাকে আলফা বলে, আলফা কোণ, এই কোণটাকে আলফা বলে। আর এইটাকে বলে হচ্ছে আর,
আর যে কোনো একটাকে আপনি বলবেন পি, কই গেল সফেদ কিদার গিয়া, সো এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ, সো পি কিউ। এইভাবে এই সূত্রটাকে এইভাবে লেখা হয়। তাহলে এটা লেখার সূত্রটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র স্যার, বর্ধিত পিথাগোরাসের সূত্র। আপনারা চ্যাপ্টার 3 হায়ার ম্যাথে যেগুলো পড়েন আর কি, পি স্কোয়ার, ওইখান থেকে এটা বানানো যায় খুব ইজিলি, খুব ইজি প্রুফ। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। এখন আপনি বলতে পারেন স্যার এটা তো ভেক্টরের ক্ষেত্রে খাটে, আপনি এখানে স্কেলার, আমি তো দূরত্বর কথা বলছে, এই দূরত্ব না, দূরত্ব দূরত্ব তো স্কেলার, স্কেলার ক্ষেত্রে আপনি কেমন করতেন? ও স্যার ভেক্টরকে যখন আপনি স্কোয়ার করতেছেন, ডট প্রোডাক্ট হচ্ছে, যদি জেনারেলি ডট প্রোডাক্ট এটা কিন্তু স্কেলার হয়ে যায়। সো ভেক্টরের জন্য যা হবে স্কেলারের জন্য তাই হবে, অর্থাৎ পিওর জ্যামিতিক ফর্মুলায় পরিণত হবে। কেন হবে এটা তো ফিজিক্সে বুঝবেন, আর আমাদের ম্যাথেও ভেক্টর আছে। সো টেনশন লেনে কবি নি, দেনে কবি নি, আমরা এগুলো সব ক্লিয়ার বুঝে যাবো পরে। আপাতত ইউজ করে চান্স পান, আগে ভর্তি হওয়ার সুযোগটা নেন। আচ্ছা, তো কী হলো তাহলে? এই পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং টু এস পি কিউ কজ আলফা। তো এটা বসাই দিয়েছে, বসাই দিলে এটা হয়ে গেছে। এখন একটু দেখি কত আসে, তো মান তো বাইর করতে হবে নাকি, খালি বক বক করলে তো হবে না। আচ্ছা তাহলে হলো কী হলো, এইখান থেকে দেখেন একটা শূন্য দুইটা শূন্য মানে 100, একটা শূন্য, এখানে কিন্তু দুটো শূন্য আছে, স্কোয়ার থাকার কারণে এখানে দুটো শূন্য, 100। তাহলে 100 বাইর করে নিলে আগে 10 বাইরে হয়ে গেছে, আগে 10 বাইর করে। আর এখানে cos 60 মান কত, sin 30 মান হাফ, তাহলে cos 60 মান অবশ্যই হাফ। তাহলে এইটা আর এটা কিন্তু ঘেচেং ঘেচেং হয়ে গেছে। আচ্ছা এইখানে আছে 4 5 20, কারণ শূন্য দুইটা থেকে একটা শূন্য বাইরে বাইর করছেন দুটো শূন্য থেকে, 4 5 20, আর এখানে হচ্ছে 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, আর এখানে হলো 20, 4 5 20। ইয়ে হ্যাঁ আপকা মতলব হ্যাঁ কে নেই? তাহলে 45 আর 16, এই 45 আর 16 যোগ করলে কত হয়? 45 আর 16 যোগ করলে আমার, আচ্ছা কত হয়? 61 হয় নাকি? 45 এবং 16, 20 আর 45, 45 আর 16, সো 45, 50 51 আর 61, ফাইন। তাহলে এটা যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যা না 61, কারণ 28 64 আর 7 7 49, 49 আর 64 মাঝখানে হলো 61, এটা পূর্ণবর্গ সংখ্যা না। তো এই যেটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে এইভাবেই রাখেন। যদিও আমরা যখন ভার্সিটি অ্যাডমিশনে যাব, বুয়েট অ্যাডমিশনে যাব, আমি এইগুলো এই ধরনের বর্গমূল ঘনমূল সব আপনাদের সামনে ঝুড়ি নিয়ে আসবো, এবং সেগুলোর জন্য আলাদা ক্লাসই দিয়ে দিব। লগারিদমের মান বের করা, সাইন থিটা কস থিটার মান বের করা, টেন থিটা ইত্যাদির মান বের করা, 1029 ডিগ্রি কত, এটা কীভাবে বের করা যায় দ্রুত ক্যালকুলেটর ছাড়া, সব আমরা আলোচনা করব। আর বড় বড় গুণ কীভাবে করা যায়, বড় বড় পাওয়ার কীভাবে করা যায়, বর্গমূল কীভাবে, ঘনমূল কীভাবে, চতুর্থমূল কীভাবে বের করা যায়, সব আলোচনা হবে। এখন আমাদের লাগতেছে না তাই করতেছি না। তাহলে কী হলো, এটা বাইরে গেলো। অ্যান্সার কি হয়ে গেছে? আচ্ছা অ্যান্সার তো হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে, আর কথা বলার দরকার নেই, ভাগেন তাড়াতাড়ি এখান থেকে। আচ্ছা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, ওকে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার, 2000 তো নাকি এটা, হ্যাঁ 20,000 না 2000 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার। তো 2000 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত আছে আল্লাহ পাক ছাড়া কি আপাতত কেউ জানে না। তো এইটাকে আগে উৎপাদক করে নেন দৈর্ঘ্য প্রস্থটাকে অনুমান করার জন্য। অঙ্ক কী চাইছে এখনো কিন্তু পড়িনি, দৈর্ঘ্য প্রস্থই চাইছে, ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কী হলো, 2000কে ভাগ করতেছেন, এইটা থেকে একটা 5 আর 2, এটা থেকে একটা 5 আর 2, এটা থেকে একটা 5 আর 2, এখানে একটা 2, তাহলে 1 2 5 2 5 2 5 2। স্যার আপনি এক্স ধরলে তো দিন শেষে এই উৎপাদকটা করতে নেই, তা আমি এক্স ধরবো না আর কি। আমার চ্যালেঞ্জটাই হচ্ছে এটা, যে এক্স না ধরে সবঙ্গ করা যায়, মুখে মুখে সবঙ্গ করা যায়, ক্যালকুলেটর দিয়ে সবঙ্গ করা যায়, এক্স ধরে সবঙ্গ করা যায়, এক্স না ধরে সবঙ্গ করা যায়। তো এখনই আপনাকে সব পার্থ হবে এটা না, আপনি আস্তে আস্তে করে চর্চা করেন, ম্যাথমেটিশিয়ান হয়ে ওঠেন, তাহলে আপনার সঙ্গে আমার জমবে ভালো। আসেন এবার আসেন, এত এর দৈর্ঘ্য 100 মিটার কম হতো, তাহলে কিসের দৈর্ঘ্য 100 মিটার কম হতো? যদি এর দৈর্ঘ্য, আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 100 মিটার যদি কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হয়ে যেত। ও মা, ব্যাপার এবার বুঝছি, খুব সোজা জিনিস হবে আশা করতেছি। সো এই বলছে যে এটা যদি 100 মিটার হইতো, 100 মিটার যদি কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে যেত। তার মানে কি? তার মানে হচ্ছে প্রস্থর চেয়ে দৈর্ঘ্য 100 মিটার বেশি আছে,
এই প্রস্থ হচ্ছে এই দৈর্ঘ্যটা 100 মিটার বেশি আছে, ওই 100 মিটার যোগ করলে এটা এখন আমাকে এখানে দুটো ভাগ করে নিতে হবে। আসলে এই কাজটাই আপনি কিন্তু অঙ্কের মধ্যে করতেন। আচ্ছা আসেন, সো আমরা একটু দেখি 100 মিটার যদি হতো 100 মিটার বেশি হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এমনভাবে দুইটা গ্রুপ ভাগ করতে হবে যাদের একটা চেয়ে আরেকটা 100 মিটার বেশি আছে, যেটা মিডল টার্মে আপনি করতেন, এই হিসাবটাই মিডল টার্মে আপনি করতেন এক্স ধরে, খালি এক্স ধরাগুলো ফাও, এখানে ওই ধরাটা নাই, আর কিছুই না। চলেন, আচ্ছা সবুজ কালি নেওয়া আছে, সো গ্রিনই ভালো। অবশ্যই 100 মিটার যেহেতু বেশি বলতেছে, তাহলে আমরা দেখি 5 দুগুণে 10, 5 5 25, 3 25 75, একটু মিলাম, মিডল টার্ম তো মিলে দিতে হবে। 3 5 5 25, 25 দুগুণে 50, ধরেন এইভাবে নেন, এইটা নিলাম, এইটা নিলাম, ওইটা নিলাম, কত হয় 5 দুগুণে 10, 10 100, 200, 200, আর এখানে থাকে কত 5 দুগুণে 10, 200 আর 10-এর মধ্যে পার্থক্য 100 না, তাহলে আরেকটা 2 বেশি দেন, ঠিক আছে, আরেকটা 2 একটু বেশি দেন তো দেখি তো। 5 4 5 20, আর এখানে থাকে 100, 5 দুগুণে 10, 10 10 100, 100 আর 20 তার ভিতরে ডিফারেন্স কিন্তু 100 না। তাহলে একটা কাজ করেন, মানে ডিফারেন্সটা আর একটু বাড়াইতে হবে, তাহলে এইখান থেকে একটা 5 এখানে আমদানি করেন, এক পাশে একটা 5 আমদানি করেন, এক পাশে একটা 2 নিয়ে যান। সো 2 5 5 করলাম, আর ও পাশে একটা 2 নিলাম, 2 2 2 5 করলাম। এবার দেখেন তো কী হয়, 8 5 40, আর এখানে হচ্ছে 5 5 25, 25 দুগুণে 50, 40 আর 50, হ্যাঁ এটা 100 মিটার হবে না স্যার, এটা 10 মিটার হবে শিওর, কারণ যেহেতু এটা মিলছে, এটা আমি তো এখানে টার্গেট করে মিলাচ্ছি, আপনারা তো মিলান এভাবেই। এতটুকু একটা জিনিসের যে উৎপাদক আছে তার ভিতরে 100 মিটার ফারাকটা মিলানোটা কঠিন, কোনো কিছু নাই এরকম 100 মিটার গ্যাপের, তার মানে এখানে এটা 10 মিটার আছে, বলছিল অঙ্কটাতে, প্রিন্টিং মিস্টেক। ওকে দেন, তাহলে কি হচ্ছে, এই যে এটা হলো 40 আর এটা হলো 50, ওই কে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইয়ে হ্যাঁ, তাই না, তার মানে একটা হলো 40, কোনটা জানি 40, 5 5 25, এটা হলো 50, সরি, আর এটা হলো 40। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি হুট করে এটা কেমনে বুঝে গেলেন যে এটা 100 হবে না, এটাও কিন্তু একটা ক্রেডিটের ব্যাপার, এটাও কিন্তু আপনাদের একসময় আপনারা পারবেন, আমার চেয়েও ভালো পারবেন, আপনারা অনেকে পড়াবেন, আপনারা অনেকে ভার্সিটির টিচার হবেন, অনেকে কলেজের টিচার হবেন, স্কুলের টিচার হবেন, কেউ কেউ আবার স্যার টিচার তো টিচারই স্যার, প্রাইমারি টিচারের স্যার সবচেয়ে অবদান বেশি, আমরা এত কিছু শিখাতে পারি না, স্যারেরা যেটা আমাদেরকে শিখাইছে ছোটোবেলা, অনেক অবদান স্যার, তারা অনেক ট্যালেন্টেড, অনেক ধৈর্যশীল, এবং তাদের অবদান জীবনে আসলে অনস্বীকার্য। ওই সময় তো স্যার ঠিক মতো যোগই করতে পারতাম না, ওই জায়গা থেকে তুলে নিয়ে আসছে, এটা আসলে অনস্বীকার্য। আমার চোখে মাঝে মাঝে পানি চলে আসে স্যারদের কথা মনে হলে। ভার্সিটিতে কিন্তু কিছু শেখায় না স্যার, ওই সিলেবাস এটা, অঙ্ক এটা, এই সব কর, এই তোরা কে বইটা ভর্তি করছে, এইটাই হয় স্যার। সো কয়বার লজ্জা চিন্তা করে যে তাই তো আমার কে বইটা ভর্তি করছে, আমি এটা বুঝতেছি দেখেন, এরকম হতে থাকে। তো অঙ্ক এটা 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 সিলেবাস, তুই পড়ালেখা করবি তুই পাস করবি, তুই পড়ালেখা করবি না তুই ফেল করবি, আর আমি পড়ালেখা করছি দেখে আমি পাস করছি। সো তুইও বইটা ভর্তি হয়েছিস, আমিও বইটা ভর্তি হয়েছি, তাহলে আমি পড়ালেখা করে বই থেকে রেজাল্ট কমপ্লিট করে বেরোইছি, আর তুই পড়ালেখা করলে তুই ফেল করবি, তাহলে তুই যে বেঞ্চে এখন আছিস আমি সেই বেঞ্চে কয়েকদিন আগে ছিলাম, মানে স্যারদের চিন্তা ভাবনাটা আর কি। আচ্ছা আসেন, তাহলে 40 আর 50 হইল, তাহলে 40 আর 50 হতা হয়, 40 আর 50, কারণ আমি এটা কেমনে বুঝলাম স্যার যে এখানে 100 গ্যাপ হতে পারে না, কারণ 100 গ্যাপ দুইটা জিনিসের ভিতরে এটা গুণ করে কোনো দিন এই 2000টা আসবে না, 2000টা আসবে না। 100 গ্যাপ স্যার অনেক গ্যাপ, 100 গ্যাপ অনেক গ্যাপ। সো আপনি 100 গ্যাপ হিসাব করে এটা সেন্স, এটাও কিন্তু ভেঙে দেখানো যায়, আমরা সেটাতে এখন যাব না। সো 40 আর 50,
দৈর্ঘ্য হচ্ছে 50 আর এটা হলো 40, এবং এটা কিন্তু দুইটা শূন্য নাই, এখানে একটা শূন্য, উইল হ্যাভ 10 হিয়ার ইন আফটার। সো আমাদের একটা না 10 মিটার বেশি যদি হতো তাহলে এটা ঠিক আছে। ওকে, অসুবিধা নেই, চলেন আমরা বুঝে গেছি, আসেন। আচ্ছা, একটু এই অঙ্কটা করে একটু বিরতি দিব, যেহেতু এটা খুলে ফেলছি স্লাইড। বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়। 1 হেক্টর কত রে? 1 হেক্টর না? আচ্ছা, হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গ মিটার, নাকি মিটার স্কোয়ার এরকম নাকি? আচ্ছা, ঠিক আছে তো নাকি? আচ্ছা, বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে যদি 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করো। ওমা মারিছে গো, রাস্তারই ক্ষেত্রফল 1 হেক্টর। ওমা, বর্গাকার একটি মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, আসেন শুরু করি। समझने के बात है बच्चों। সো একটা বর্গাকার একটা মাঠ, এইবার এই মাঠের ভিতরে না বাইরে? মাঠের চারদিকে মানে বাইরে। সো এই মাঠের চারদিকে একটা রাস্তা আছে, ये है आपके পাথওয়ে। সো এইটা 4 মিটার চওড়া, এই রাস্তার থিকনেস কতটুকু? 4 মিটার চওড়া রাস্তা আছে, এবং যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয়, রাস্তার ক্ষেত্রফলই 1 হেক্টর, তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করে, মানে মাঠের ক্ষেত্রফলটা বের করতে বলছে, তাই না? এইটা হোয়াট জিজ্ঞাসা করছে। এইটা হিসাব করার জন্য অনেকে অনেক মেথড ইউজ করে, আমি একটা মেথড ইউজ করি, দেখেন। সো আপনি এইখানে কাটলেন, এইখানে কাটলেন, এইখানে কাটলেন, এখানে কাটলেন। এইবার এই যে আয়তক্ষেত্রগুলো আছে, এই আয়তক্ষেত্রগুলো সবগুলো সমান। দেখেন, এটা কাটছি কোন দিকে আর এটা কাটছি কোন দিকে, এটা কাটছি কোন দিকে আর এটা কাটছি কোন দিকে, এটা কাটছি কোন দিকে আর ওটা কাটছি কোন দিকে। এটা কতটুকু বেশি দেখেন, মাঠের যে ক্ষেত্রফল আছে, মাঠের যে দৈর্ঘ্য বা প্রস্থ বা এক বাহুর দৈর্ঘ্য যেটা আছে, তার সঙ্গে কি যোগ আছে? 4 মিটার যোগ আছে, কারণ এইটুকু তো 4, এই হলুদটুক তো 4, তাই না? সো 4, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন। আবার এরকম 4টা আছে, এরকম 4টা আছে, কয়টা আছে? 4টা আছে। সো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, 4টা আছে। সো এইটা এখন এই 4টার ক্ষেত্রফল সব মিলে কত আছে? 10,000 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। ওকে, ক্ষেত্রফল 1 হেক্টর হয়, তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এটার প্রস্থ কত? 4, তাই না? এই প্রস্থ কিন্তু 4, এই যে এটা 4, এটা 4 হল, এটা 4, ফাইন। তাহলে 4টা আছে, 4, প্রতিটার প্রস্থ হচ্ছে 4, আর প্রতিটার দৈর্ঘ্য কতটুকু আছে? মাঠের যে দৈর্ঘ্য তার চেয়ে 4 মিটার বেশি আছে, তার চেয়ে 4 মিটার বেশি আছে। মাঠের যে দৈর্ঘ্য বা মাঠের যে এক বাহুর আছে, তার চেয়ে 4 মিটার বেশি আছে। ওকে, ফাইন। এইবার আপনার বলছে যে এই ঠিক আছে, মাঠের যেটা আছে এটা এখানে আমি লিখতে পারি যে মাঠের প্রস্থ যোগ হচ্ছে 4, এটা হইতে পারে, এটা এই জায়গায় বসবে আর কি, ধরেন বুঝার সুবিধার্থে বলছি। তো 4 দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন? এই পুরা জিনিসটা হচ্ছে 10,000, তাই না? এই পুরা জিনিসটা হচ্ছে 10,000। তো ভালো হইলো। তাহলে 10,000কে আপনি যদি প্রথমে 4 ভাগ করেন, তাহলে তো আপনি একটা মাঠ পাচ্ছেন নাকি? তাহলে 10,000কে 4 ভাগ করে নিলেন, এই 4 4 16, এই ভাগ করে নিলেন। তো 10,000কে 4 আর 4 দিয়ে ভাগ করে নিলেন। এটা বোঝার জন্য লিখতেছি, আপনি কিন্তু এগুলো কিছু লিখবেন না, আপনি কিন্তু এটা দিয়ে কাজ শেষ করতে পারবেন। কারণটা কি দেখেন, আমি কীভাবে লজিকটা বোঝানোর জন্য আমি এটা বলছি। কিন্তু দেখেন, 1 হেক্টর মানে 10,000, 10,000 মানে হচ্ছে যে পুরো একটা জিনিস, এই পুরো আর একটা জিনিস, এই স্ট্রিপটার এই স্ট্রিপটা, এইটা হলো 10,000। তাহলে এক একটা যদি 10,000 হয়, না সরি 4টা মিলে যদি 10,000 হয়, তাহলে আপনি 4 দিয়ে প্রথমে ভাগ করে নিলেন। প্রথমে 4 দিয়ে বোঝার সুবিধাতে প্রথমে 4 দিয়েই ভাগ করলাম। আসেন, 4 দিয়ে ভাগ করলে এটা হবে একটা হবে 2,500, তাই না? 2,500, 2,500 হবে 2,500 বর্গমিটার। ফাইন, এই যে 2,500 বর্গমিটার আপনি পাইলেন, আরেকটা 4 দিয়ে আমি ভাগ করলাম না, এগুলো তো আসলে লিখবেনই না, বোঝার জন্য লিখছি। আচ্ছা, আপাতত মুছেই দিই, তাহলে এটা আপনাদের হেডেক তৈরি করতেছে। প্রথমে যে 10,000 পাইলেন, এই 10,000কে আপনি ভাগ করলেন, এই যে 10,000, 1 হেক্টর মানে 10,000। সো এই 10,000কে আপনি কী করলেন? 4 দিয়ে ভাগ করে দিলেন, 2,500 পাইলেন। তার মানে এক একটা হচ্ছে 2,500 করে আছে, এক একটা 2,500 করে আছে। সো এই যে এক একটা 2,500 করে আছে, এটা দুইটা
একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য আছে। এই প্রস্থর দৈর্ঘ্য দুইটা ভাগে ভাগ করতে হবে। যাদের কি যে প্রস্থটা হচ্ছে 4, প্রস্থটা 4, তাহলে এই দৈর্ঘ্যটা কত আপনি পাই যাচ্ছেন, তাই না? তাহলে এখন এটাকে আবার 4 দিয়ে ভাগ করেন, আবার 4 দিয়ে ভাগ করেন, আরেকটা 4 দিয়ে আবার ভাগ করলেন। এই 4 আর এই 4 সেম না, এটা আবার নতুন 4, নিউ 4। এটা নিউ 4 আমি কী করবো এটা কেন? ওই যে ওখানে যেটা লিখছিলাম ওটা তো বোঝানোর জন্য লিখছি। আবার 4 দিয়ে ভাগ করবেন কেন? এই দৈর্ঘ্যটা এই প্রস্থটা দিয়ে ভাগ করলে এই দৈর্ঘ্যটা পাই যাবেন। তো 4 দিয়ে ভাগ করলে 2500কে 4 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 424, 6, 10 ভাগ কিন্তু মুখে মুখে করা যায়। আবার আপনি কিন্তু ওই মানে ভাগের সিস্টেমে ভাগ করতে পারেন। ভাগের সিস্টেমে যারা করেন দেখেন 424, 6 বসে, এখানে থাকে হচ্ছে কত? 1, 25 থেকে 1 বাদে 1, 100 থেকে 100কে 4 দিয়ে ভাগ করলে 25 হয়। সো আপনি 625 করে পাচ্ছেন। 625, 625, 1250, 1250, 1250 হচ্ছে, যাই হোক হলো 625। এখন আপনি 625 পেলেন, এই 625 কি এটা না পুরোটা? তাহলে এই 625 থেকে 4 বাদ দিবেন। এখন আপনি কী করলেন? 625 থেকে 4 বাদ দিলেন, তো কত থাকলো? 621 এটা থাকলো। এখন এই যে 621 এটা হলো লেন্থ, তাহলে এই 621, 621, 621, 621, তাহলে 621 স্কোয়ার করতে হবে। 3 অঙ্কের একটা স্কোয়ার আজকে একটু দেখবো, এটা ভালো করে যত্ন করে দেখেন। কালার কি নেব? সাদা নেই, যত্ন করে একটু খেয়াল করেন সবাই। 621 তার উপরে স্কোয়ার, এইটা স্কোয়ার করাটা একটু ভালো করে তাকান। আমি কিন্তু সবগুলো নিয়ম আপনাদেরকে নিয়ম হিসেবে দিতে চাই না। a + b হোল স্কোয়ার এর সূত্র দিয়ে, a + b + c হোল স্কোয়ারের সূত্র দিয়ে এগুলো করা যায়, কিন্তু কীভাবে দ্রুত করা যায় একটু দেখেন। ওইগুলো থেকে কিন্তু নিয়মগুলো বের করেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। কীভাবে আপনারা নিজের নিয়ম বানাতে পারবেন সেটাও শিখবেন। এখন ম্যাজিক শিখেন, পরে ম্যাজিক কীভাবে দেখাতে হয় সেটাও শিখবেন, যাদের ইচ্ছা আছে, সবার দরকার। প্রথমে 1-এর স্কোয়ার করলেন 1, বুঝেন কিন্তু কী কী করতেছি এটা খেয়াল করেন। 1-এর স্কোয়ার করলাম 1, এবার পরের ডিজিটে গেলাম। কোথায় গেলাম? পরের ডিজিটে গেলাম। তো পরের ডিজিটে ডান পাশে একটা 1 আছে, যেহেতু এখানে একটা ডিজিট লিখছেন, শুনেন ভালো করে শুনেন। 1-এর স্কোয়ার করলেন, করতে কিন্তু সময় লাগবে না, কিন্তু আপনাকে বুঝাইতে আমার একটু সময় লাগতে পারে, সেটা নিয়ে আপনাকে একটু সময় দিতে হবে, নাহলে টেনে টেনে আবার দেখবেন। 1-এর স্কোয়ার করলাম 1 লিখলাম, কয়টা ডিজিট আছে? একটা ডিজিট আছে। যেহেতু একটা ডিজিট এখানে আছে, তাহলে এদিকেও একটা ডিজিট সামনে আগায় যান। তাহলে একটা ডিজিট সামনে আগায় গেলে এখন তাকায় দেখেন 2-এর পরে 1 ডিজিট আছে আর 1-এর পরে কোনো ডিজিট নাই। তাহলে এই 2 আর 1 গুণ করলে ধরা হবে তার ডান পাশে একটা ডিজিট আছে। 2-এর পরে একটা ডিজিট আছে, 1-এর পরে কোনো ডিজিট নাই। তাহলে 2-এর পরে 1 ডিজিট আর 1-এর পরে 0 ডিজিট, তাহলে মোট 1 ডিজিট আর 0 ডিজিটে মিলে 1 ডিজিট আছে। তার মানে এই দুটাকে গুণ করলে ধরা হবে তার ডান পাশে একটা ডিজিট আছে, এই সেই ডিজিটটা। তাহলে 2-1-কে 2 আর এই 2-কে গুণ করতে হবে। যখন দুইটা জিনিস গুণ করবেন তখন এই পাওয়ারটা গুণ করতে হবে। এটা কেন? 2ab-র কারণে, a + b হোল স্কোয়ার, a + b + c হোল স্কোয়ারের মধ্যে 2ab থাকার কারণে। তাহলে আপনি গুণ করতেছেন কত? 2, 1 এবং এই 2, তাহলে 4 হলো, লিখছেন, মাশাআল্লাহ। এবার আসেন, এবার তো 2 ডিজিট আসছে, তাহলে আপনাকে কি 2 ডিজিট সামনে যেতে হবে, 2 ডিজিট সামনে যেতে হবে। তো 2 ডিজিট সামনে গেলে 6-এর পরে 2 ডিজিট আছে আর এই 1-এর পর কোনো ডিজিট নেই, তাহলে 6 আর 1 গুণ করলে কি পাওয়া যাবে? 6 আর 1 গুণ করলে কি পাওয়া যাবে? মানে 2 ডিজিট সামনের ডিজিটটা পাওয়া যাবে। 6 আর 1 যখন 2টা ডিজিট গুণ করবেন তখন এই 2টাকে গুণ করতে হবে। 6-1-কে 6, 2 গুণে 12, 12-র 2 থাকবে, অবশ্যই হাতে একটা আছে, এবার 1। আপনি কিন্তু 2 ডিজিট পাইলেন। শোনেন, এই জায়গাতে একটা সুমঙ্গলের ফাঁকি আছে। আপনি যখন 2 ডিজিট পাচ্ছেন তখন দেখেন 2 ডিজিট কিন্তু আরেকভাবে পাওয়া যায়। এই 2 তারপরে 1 ডিজিট, আবার ওই 2 এর সাথে 2-কে গুণ দিলে, অর্থাৎ 2 স্কোয়ার করলে, এটার স্কোয়ার তো লিখছেন 1, 2 এর স্কোয়ার কিন্তু এখানে নেন নাই। 2 স্কোয়ার করলে কিন্তু 2 স্কোয়ার, খেয়াল করেন, এই 2 স্কোয়ার করলে কিন্তু আবার 2 ডিজিট আসে, কারণ 2 এর পরে একটা ডিজিট আছে, তাহলে স্কোয়ার করলে 2টা ডিজিট হবে। তার মানে আপনি যে বলছেন 6-1-কে 6, 2 গুণে 12, এইটার সঙ্গে আপনাকে এই 2 স্কোয়ারটাকে যোগ করতে হবে। 12-র সাথে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত? 2 স্কোয়ার হলো 4, তাহলে 12 আর 4-এ হচ্ছে 16। সুতরাং এই ডিজিটটা মিস্টেক করা যাবে না। 12 আর 4-এ 16, এই দিলেন 16। অঙ্ক খুব দ্রুত হবে, আপনাকে এখনই এগুলো আয়ত্ত করতে হবে এমন না। যারা জিনিসটাকে বুঝতে পারতেছেন তারা একটু আয়ত্ত করেন, চেষ্টা করেন, 3 ডিজিটের কিছু লিখে লিখে গুণ করেন। 16 হাতের হলো 1। এবার 3 ডিজিট আছে, তাহলে 3 ডিজিট কীভাবে আসতে পারে দেখেন। এইখানে 2 ডিজিট
এই যে 6-এর ডানে 2 ডিজিট আর 2-এর ডানে 1 ডিজিট, 2-এর আগে 3 ডিজিট, তার মানে 6 আর 2 গুণ করা যেতে পারে। 6 দুগুণে 12, 2 গুণে 24, 24। আর কোনোভাবে 3 ডিজিট আনা যায়? আর কোনোভাবে 3 ডিজিট আনা যায় না, কারণ 6-এর উপর স্কোয়ার করলে 6-এর পিছনে 2 ডিজিট আছে, সেক্ষেত্রে 2 দুগুণে 4টা ডিজিট হয়ে যাবে, তো আপনি ওতে যাবেন না। তাহলে আপনি কী করলেন, 6-এর পরে 2টা ডিজিট আছে, তাই না? দেখেন 6-এর পরে 2টা ডিজিট আর 3-এর পরে 1টা ডিজিট, 2-এর পরে 1টা ডিজিট, তাহলে 6 দুগুণে 12, 2 গুণে 24, আর এখানে 1 আছে 25, তাহলে 25-এর 5, হাতের হলো 2, এবার এটা নাই, হাতে থাকলো 2। এইবার 4 ডিজিট আছে, তাহলে 4 ডিজিট তো একভাবেই আসবে, 6-এর উপরে স্কোয়ার করলে 6-এর পাশে 2টা ডিজিট আছে, তাহলে স্কোয়ার করলে 4টা ডিজিট হয়ে যাবে, তাহলে 6 6 36 আর 2 38, বাস। গুণ খুব সোজা স্যার, কিন্তু একটু প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস লাগবে, আপনাকে বলি নাই আপনি এখনই এগুলো করেন, তাই না? আচ্ছা, এখানে এটা এই হাতেগুলো কেটে দেওয়াটা ঠিক হবে না, সো এইটা হয়ে গেল, সো এটা হয়ে গেল, ওটা থাকলো, এইটা হলো। এখন একে যদি আপনি 10,000 হেক্টরে বের করবেন, তো ভিতরে মাঠের ভিতরে এত বর্গ মিটার, এটা এত মিটার স্কোয়ার শেষ। আপনি যদি এটাকে হেক্টরে বের করতে চান, কেমন মিটার স্কোয়ার হলো, মিটার স্কোয়ার, এটা যদি আপনি হেক্টরে বের করতে চান, তাহলে 10,000 দিয়ে ভাগ করবেন। 10,000 মানে কত? 1 2 3 4, চারটা ডিজিটের পরে, তার মানে 38.5641, 38.5641 হেক্টর। হ্যাঁ, কয় টয় আর হেক্টর, ঠিক আছে? 38.45 হেক্টর, এত, এটাই অ্যান্সার স্যার। এটার উদ্দেশ্য সম্ভবত এই গুণটা শেখানো। তো একটু বিরতি দিচ্ছি, তারপরে আবার দেখা হচ্ছে সবার সাথে। একটু পানি টানি খাই।